ওকে, সো আমি জাস্ট শুরুতে একটু দু একটা ছোট ছোট কথাবার্তা বলে নিই আমাদের এই কোর্সটা সম্পর্কে। এর আগে যারা আমাদের প্রোমো ভিডিও গুলো দেখছো তাইলে হয়তো মোটামুটি একটু আইডিয়া পাইলেও পাইতে পারো। স্টিল আজকের ক্লাস তোমাদের যেহেতু ফ্রি ক্লাস, শুরুতে জাস্ট একটু আলোচনা করি। সো এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স, এই কোর্সে আমরা এইচএসসি তোমার যে ফাউন্ডেশনটা আছে সেটা গড়ার দিকে হইলো গিয়ে লক্ষ্য দিই। অর্থাৎ ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বলি, আমরা যখন ক্লাস 10-এর টপিক গুলা থেকে ইন্টারের টপিক গুলাতে উঠি তখন দেখা যায় কি বেশ ভালো একটা ডিফারেন্স থেকে যায় টপিক গুলার মধ্যে। সো ওই যে একটু বেসিকের ঘাটতি থেকে যায়, কিংবা 9-10-এ যা পড়ছো সেই জিনিসপত্রগুলো আরেকটু ভালো করে না বোঝার কারণে ইন্টারে গিয়ে কিন্তু আমরা বেশ স্ট্রাগল করি। তো এই স্ট্রাগলটা যাতে না করতে হয়, তোমার ওঠাটা যাতে আরো স্মুথ হয়, তার জন্য তোমাকে খুব বেশি প্রেশার একসাথে না দিয়ে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই তিনটা যে কোর সাবজেক্ট আছে সায়েন্সের, সেই তিনটা সাবজেক্টের একেবারে বেসিক টপিক গুলো নিয়ে আমরা এই কোর্সটা ডিজাইন করছি। সো এই কোর্সে আমরা যেটা করব সেটা হলো ওই কনসেপ্ট গুলাকেই টার্গেট করব, যে কনসেপ্ট গুলো তোমার এইচএসসি এর বাকি টপিক গুলো বুঝতে সাহায্য করবে। সো এইরকমই সবগুলো টপিক নিয়ে আমরা যে কোর্সটা ডিজাইন করছি, এই কোর্সে কি কি থাকতেছে সেই জিনিসপত্র নিয়ে একটু ছোট্ট করে কথা বলে নিই আজকে, যেহেতু ফ্রি ক্লাস আমাদের। সো ফাউন্ডেশন বুক থাকবে আমাদের, আমরা যে টপিক গুলো সিলেক্ট করছি তোমরা রুটিনের মধ্যে পেয়ে যাবা, সেই টপিক গুলা নিয়ে আমরা নিজেদের মতো করে বেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে এই টপিক গুলো নিয়ে একটা বই ডিজাইন করছি। সো ওই বইগুলা প্রত্যেক সাবজেক্টের তিনটা, ফিজিক্সের একটা, ম্যাথের তিন সাবজেক্টে প্রত্যেকটার একটা করে, ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা, ম্যাথের একটা বই পেয়ে যাচ্ছ তোমরা এটার সাথে। টোটাল 30টা ক্লাস পাচ্ছ এবং প্রত্যেক ক্লাসের সাথে একটা করে রিলেটেড এক্সাম থাকবে। দেন যে কোনো কোর্সে ভর্তি হইলেই উদ্ভাসে তুমি সবসময় একটা 24/7 কিউএনএ সার্ভিস পাইতেছো, যেখানে ডেডিকেটেড কিউএনএ যে টিচাররা আছেন তারা কিন্তু তোমাকে সাহায্য করার জন্য বসে আছেন। তারপর ফুল কোর্স শেষে তোমার আসলে আউটকামটা কেমন হলো সেটা বোঝার জন্য তুমি একটা কোর্স এন্ডিং এক্সাম পেয়ে যাচ্ছ। তারপর বাংলা, ইংলিশ ভার্সন, ইভেন এখন আমরা যে ক্লাসটা করতেছি সেটা ইংলিশ ভার্সন। সাধারণত দেখা যায় যারা আমরা একটু আহ ইংলিশ ভার্সনের থাকি তাদের জন্য প্রবলেম হয়ে যায় অনেক ক্ষেত্রে পড়াশোনা করতে গেলে বাংলা ভার্সনের ক্লাসের জন্য। সো এই সমস্যা যাতে তোমাদের জন্য না হয়, আমরা কিন্তু ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন আলাদা ব্যাচ রাখতেছি। তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার প্রত্যেকটা কোশ্চেনে কি ভুল হয়েছে, সলিউশনটা কিভাবে হইতো, সেটা কিন্তু পরীক্ষা দেওয়ার পরপরই তুমি পেয়ে যাচ্ছ তোমার কোশ্চেন অ্যানালাইসিস রিপোর্ট। এবং তুমি সারা দেশে যারা যারা অ্যাকচুয়ালি এই কোর্সটা করতেছে, যারা যারা পরীক্ষা দিবে, সবার মধ্যে তোমার স্ট্যান্ডিংটা কেমন সেই সংক্রান্ত আইডিয়াও পেয়ে যাচ্ছ কিন্তু। সো এই কোর্সটা দ্রুতই শুরু হইতে যাচ্ছে 13 জুন থেকে। আজকে তার একটা ফ্রি ক্লাস করবো। সো তিনটা সাবজেক্ট আছে যেহেতু, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সবগুলোরই একটা করে ফ্রি ক্লাস হবে। তো আজকে আমরা ফিজিক্স এর ফ্রি ক্লাস করব। তোমাদের সাথে আমি আছি, আমার নাম সব্যসাচী চক্রবর্তী শ্রেষ্ঠ। আমি বুয়েটের ট্রিপলি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2021 সালে। তো যাই হোক, চলো আমরা আজকের এই ক্লাসটার জন্য যে টপিক সিলেক্ট করছি, টপিকটা খুব সুন্দর একটা টপিক, যেটা নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলে থাকি, নিউটনের ল গুলা। ঠিক আছে, নিউটনের যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল 9-10 আমরা পড়ে আসছি, রাইট? বাট এই সেম জিনিসপত্রগুলোর ভেতরে কত তাৎপর্য লুকায় আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, কত বেশি সিগনিফিকেন্ট ব্যাপারগুলা। সো এগুলাতে আরো কতটা বোঝার আছে, থিওরিটিক্যাল আলোচনা আরো কত সুন্দর করে করা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এই সবকিছু বোঝার আগে এই যে স্লাইডটাতে আমরা বলতেছি আইডিয়া অফ সিস্টেম। তো সিস্টেমের আইডিয়া, এই কথাটা কখনো কি আমরা আসলে চিন্তা ভাবনা করছি? আমরা যখন নিউটনের ফার্স্ট ল বা সেকেন্ড ল পড়ি তখন বলি কিন্তু যে সিস্টেমে যদি এক্সটার্নাল ফোর্স না থাকে বা কোনো একটা সিস্টেমের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, এই ধরনের কথাবার্তা বলতেছি। বাট শুরুতেই তো জানা দরকার হোয়াট ইজ আ সিস্টেম, মানে আমি অ্যাকচুয়ালি সিস্টেম বলতে বুঝাইতেছি কি। প্রথমে সিস্টেমের আইডিয়াটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি। একটু এখানে যদি ডেফিনেশনটা দেখি, বলতেছি কি, আ সিস্টেম ইজ আ সেট or collection of objects that can be identified together and makes thinking about a problem more convenient. So সিস্টেম বলতে আসলে বুঝাইতেছি কি, একটা কালেকশন, ঠিক আছে, কয়েকটা অবজেক্টের বা কয়েকটা পার্টিকুলার একটা কালেকশন, যে কালেকশনটা হইলো গিয়ে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি আলাদা করে। সেটা নিয়ে কোনো একটা প্রবলেম যদি চিন্তা ভাবনা সলভ করতে চাই, সলভ করাটা ইজিয়ার হয়ে যায় আরো। যে কোনো এই ধরনের মেকানিক্যাল প্রবলেম বলো, কিংবা তুমি যদি থার্মোডাইনামিক্স এর দিকেও যাও, সেই ধরনের সব ধরনের প্রবলেম সলভ করার জন্য শুরুতেই কিন্তু তুমি যে জায়গায় সলভটা করবা সেই সিস্টেমটা ডিফাইন করে নেওয়া দরকার। যে ধরো আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে, এখানে কিছু মেকানিক্যাল ফেনোমেনা ঘটতেছে, আমি আমার হাত নাড়াইতেছি, ঠিক আছে, হইতে পারে আমি জাস্ট হাতটাকে, জাস্ট বডির হাতের পার্টটাকে যদি একটা সিস্টেম হিসাবে চিন্তা করি, তাইলে এটা যেভাবে অ্যাক্ট করবে, পুরো হাত প্লাস বডি মিলায় যদি আমি চিন্তা করি, তাইলে এটা অন্যভাবে কাজ করবে।
আমি যে রুমে দাঁড়ায় আছি, ফুল রুম এবং আমি সবকিছু মিলায়ও আমি সিস্টেম ডিফাইন করতে পারি। সো যে কোনো প্রবলেম সলভ করবা, সিনারিও নিয়ে কথা বলার আগে আমার কিন্তু শুরুতেই যেটা করতে হয় সেটা হলো সিস্টেমটা কতটুকু হবে সেটা ডিফাইন করে নেওয়া, অর্থাৎ একটা বাউন্ডারির ভিতরে কে কে থাকবে কে কে থাকবে না সেটাকে হলো আমরা ডিফাইন করে নিতে চাই। জাস্ট আমি যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, যে ধরো তোমার এখানে কতগুলো অবজেক্ট আছে, লেটস সে এটা হলো অবজেক্ট নাম্বার 1, এটা হলো অবজেক্ট নাম্বার 2, এন্ড দেন এখানে হলো আরেকটা অবজেক্ট নাম্বার 3, লেটস সে এখানে একটা আছে অবজেক্ট নাম্বার 4। ওকে, একটু টাফ হয়ে গেছে। ওকে, সো অবজেক্ট নাম্বার 4, এরকম করে কতগুলো অবজেক্ট আছে। তো এদের মধ্যে থেকে আমি বললাম কি যে আমি একটা সিস্টেম ডিফাইন করতে চাচ্ছি এই তিনজনকে নিয়ে, এটা হলো আমার সিস্টেম বাউন্ডারি। তাইলে ঠিক আছে, এইটাকে আমি বললাম আমার সিস্টেম, এবং এই জিনিসটা সম্পূর্ণ যে কাজ করতেছে তার কনভেনিয়েন্সের উপরে ডিপেন্ড করে, বা সে যে জায়গাটা নিয়ে অ্যানালিসিস করতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করে যে সে সিস্টেমটাকে কতটুকুর মধ্যে ডিফাইন করবে। সো আই গেস মোটামুটি সিস্টেম ডিফাইন করার সময় কি কি জিনিসপত্রের উপর নোটিস রাখতে হবে এই ব্যাপার স্যাপার সবাই বুঝে গেছে। আমি জাস্ট এখানে একটু এটাকে লাইট করে দিচ্ছি যাতে কেউ এটা মনে না করো যে সিস্টেম, আমি জাস্ট এমনি লাইট করে দিলাম একটু, যে এইটুক জায়গাকে আমি বললাম তাইলে আমার সিস্টেমটা আর কি। ঠিক আছে, আর এইটা হলো বাউন্ডারি। তাহলে এখন সিস্টেম যখন তুমি ডিফাইন করে ফেললা, এই সিস্টেমের মধ্যে যারা আছে তারা হলো সিস্টেমের উপাদান বা সিস্টেমের এলিমেন্টস, আর বাইরে যা যা আছে এটাকে আমরা বলতেছি সারাউন্ডিংস, এটাকে বলতেছি সারাউন্ডিং। ঠিক আছে, সারাউন্ডিং। সো এখন আরো দুইটা জিনিস আছে, দেন হোয়াট ইজ ইন্টারনাল ফোর্স। আমরা ইন্টারনাল ফোর্স বলতে বুঝাই হইলো, দেখবা এই জিনিসপত্র নিয়ে কথাবার্তা হয় কিন্তু আমাদের, যে ইন্টারনাল ফোর্স বা এক্সটার্নাল ফোর্স না থাকলে সিস্টেম যখন ডিফাইন করছি, ইন্টারেকশন of particles within the system, objects within the system, within the system. So এটাকে আমরা বলতেছি হইলো গিয়ে আমার ইন্টারনাল ফোর্স। দ্যাট ইজ আমি যদি এই যে এখানে দেখতেছি এদের দুইজনের মধ্যে যদি কোনো ফোর্স দিয়ে ইন্টারাকশন হয় দ্যাট ইজ ইন্টারনাল ফোর্স, এদের দুইজনের মধ্যে যদি কোনো ফোর্স দিয়ে ইন্টারাকশন হয় দ্যাট ইজ ইন্টারনাল ফোর্স। এটা ইন্টারনাল ফোর্স, এটা ইন্টারনাল ফোর্স, এদের মধ্যে যা ইন্টারাকশন হবে। তাহলে এবার বলো তো এক্সটার্নাল ফোর্স কি হবে? ইন্টারাকশন মানে সিস্টেম আর হলো সারাউন্ডিং এর মধ্যে যদি ইন্টারাকশন হয়, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে যদি ইন্টারাকশন হয়, সরি ইন্টারাকশন হয়, তাইলে এইটাকে আমরা বলতেছি হইলো গিয়ে এক্সটার্নাল ফোর্স। দ্যাট ইজ আমি যদি বলি এরকম করে, ধরো এখানে একটা কাজ হইতেছে যে লেটস সে এদের দুইজনের মধ্যে কিছু একটা ইন্টারাকশন হইছে, সিস্টেমের ভিতরের একজন সিস্টেমের বাইরের একজন, তাইলে এটাকে আমরা বলতেছি হইলো সিস্টেমের এক্সটার্নাল ফোর্স। সো এই অবজেক্টটা এটার উপর যে ফোর্স দিবে দ্যাট ইজ এন এক্সটার্নাল ফোর্স অন দ্য সিস্টেম। সো আই গেস আমি মোটামুটি বুঝাইতে পারছি যে আমরা ইন্টারনাল ফোর্স কি জিনিস বোঝাচ্ছি, এক্সটার্নাল ফোর্স কি জিনিস বোঝাচ্ছি, এবং সিস্টেম কিভাবে ডিফাইন করতে হয় সেটা হলো কেস টু কেস ভ্যারি করবে, কিন্তু সিস্টেম কিভাবে ডিফাইন করবো আমরা। সো চলো শুরুতে একটু দেখে নিতে চাই নিউটনস ফার্স্ট ল অফ মোশনে আমরা কি নিয়ে কথা বলতেছি। সো স্টেটমেন্টটা প্রথমে, ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্সেস, তাইলে যদি বাহ্যিক কোনো ফোর্স না থাকে বা এক্সটার্নাল ফোর্স যদি নাই, আমরা বলতেছি যে এফ ই এক্স টি ইজ ইকুয়াল টু, যদি an object at rest remains at rest and an object in motion continues in motion with a constant velocity, that is with a constant speed in a straight line. ঠিক আছে, তার মানে কি বলতেছে, একটা অবজেক্ট যেটা স্টেশনারি আছে স্টেশনারি থাকবে, যেটা মুভিং অবস্থায় আছে বা অবজেক্ট ইন মোশন কন্টিনিউস ইটস মোশন ইন ইউনিফর্ম ভেলোসিটি, সে তার ডিরেকশনে চেঞ্জ করবে না, ভেলোসিটির যে মানটা আছে বা ম্যাগনিটিউড আছে সেটাও চেঞ্জ করবে না। আমরা জানি ভেলোসিটি মিন্স দুইটা জিনিস, স্পিড এন্ড তার ডিরেকশন, রাইট? স্পিড মানে হলো ভ্যালুটা, সো ভ্যালুও চেঞ্জ করবে না, ডিরেকশনও চেঞ্জ করবে না যদি না এক্সটার্নাল ফোর্স থাকে। সো এইটা আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের আইডিয়া দেয়, বা একটা এটার সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি কোন পয়েন্টে আমরা বলতেছি যে এটার সিগনিফিকেন্স হলো এই জায়গায়, এটা আমাদেরকে একটা নতুন আইডিয়ার সাথে পরিচয় করাইতেছে। হোয়াট ইজ দ্যাট? ইনারশিয়া।
সো ফার্স্ট ল এর সিগনিফিকেন্স কি, এটা ইনার্শিয়া সংক্রান্ত আইডিয়া দিচ্ছে যে কোনো একটা অবজেক্ট তার বর্তমান যে কন্ডিশন আছে মোশনের সেটাকে ধরে রাখতে চায়। ক্লিয়ার? কোনো একটা অবজেক্ট তার যে মোশনের কন্ডিশন আছে এটাকে ধরে রাখতে চায়, তাকেই আমরা বলতেছি হলো তার ইনার্শিয়া। সো একটু সহজে যদি ডিফাইন করি, এখানে ইনার্শিয়া ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট নট টু চেঞ্জ ইটস স্টেট। ইন আদার ওয়ার্ডস, ইনার্শিয়া ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট টু মেনটেইন ইটস স্টেটস। সো সে যে অবস্থানে আছে, তার মানে যেটা স্টেশনারি আছে, সেটা স্টেশনারি থাকতে চায়। যেটা মুভিং অবস্থায় আছে সেটা মুভিং অবস্থায় থাকতে চায়। সো আই গেস ব্যাপারটা মোটামুটি বুঝাইতে পারছি। স্টেশনারিটা স্টেশনারি থাকতে চায়, মুভিংটা মুভিং থাকতে চায়, এটাই হলো আমরা বলতেছি যেটাকে ইনার্শিয়া। ঠিক আছে? যেমন আমরা ইনার্শিয়া কিন্তু রেগুলার ডে টু ডে লাইফে প্রচুর ফেনোমেনা দেখে থাকি। যেমন এখানে একটা দেখানো হইতেছে যে আমরা এরকম একটা গ্লাস নিলাম, গ্লাসের উপরে একটা কয়েন রাখলাম, দেন কি করলাম, এটাকে হ্যাচকা টান দিলাম, গ্লাসটাকে একটা হ্যাচকা টান, গ্লাস না বোর্ডটাকে একটা হ্যাচকা টান দিলাম, কি হয় বলতো? একটু চ্যাট বক্সে আমাকে বলতো এটাতে কি হয়। এই অবস্থাতে কিন্তু এই যে অবজেক্টটা আছে, এই কয়েনটা ডিরেক্ট গ্লাসের নিচে ড্রপ করে। ঠিক আছে? কিছুক্ষণ পরে তুমি দেখবা কি যে কয়েনটা আছে, কয়েনটা এখানে পড়ে আছে। সো দিস ইজ দ্য কয়েন। কারণ কি, এটা প্রথমে স্টেশনারি ছিল, রাইট? এটা স্টেশনারি ছিল, সে তার পজিশন চেঞ্জ করতে চায় নাই। তুমি এটাকে হ্যাচকা টান দিছো, কিন্তু এটাকে তো একটা হ্যাচকা টান দাও নাই। সো সে তার ইনার্শিয়ার জন্য ওই জায়গাতেই রয়ে গেছিল। এবার জি তাকে টান দিছে, এটা পড়ে গেছে। জি তো বুঝোই, রাইট? সো এমজি পড়ছো না, এমজি তাকে টান দিছে, সো এটা কিন্তু টান খেয়ে ঠেস করে নিচে পড়ে যাবে। রিজনটা কি তাইলে বলতো? এটা তার ইনার্শিয়ার জন্য এই জায়গায় রয়ে গেছে। এরকম আরো অনেক ট্রিকি প্রবলেমস আছে যেগুলা থেকে আমরা ইনার্শিয়া সংক্রান্ত কিন্তু বেশ ভালো আইডিয়া পাইতে পারি। আচ্ছা, সো এইটুকু যদি হয়ে যায়, এখান থেকে আরো কিছু ইনার্শিয়ার ব্যাপারে যাইতে চাচ্ছি, বা তার আগে একটু জানতে চাই ইনার্শিয়া তাইলে কয় ধরনের হতে পারে। ইনার্শিয়া তাইলে দুই ধরনের। আমরা কি বলছি, সে যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনের মধ্যে স্টিক করে থাকার যে টেন্ডেন্সি, সেটা হলো তার ইনার্শিয়া। সো দেখো, ইনার্শিয়া অফ রেস্ট আর আরেকটা হলো ইনার্শিয়া অফ মোশন। সো ইনার্শিয়া অফ রেস্ট বলতে বোঝাচ্ছি কি, যেটা রেস্ট আছে বা স্টেশনারি আছে, যেটা রেস্ট আছে সেটা রেস্টেই থাকবে, আর যেটা মোশনে আছে, যে অবজেক্ট মোশনে আছে সে মোশনটাই মেনটেইন করতে চায়। সো এটাকেই আমরা বলতেছি হলো তার ইনার্শিয়া। আই গেস তাইলে এইখান থেকে মোটামুটি ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন মোটামুটি হালকা পাতলা বোঝা গেছে যে কি বলতে চাইতেছি। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা একটা খুব কমন এক্সাম্পলে যেতে চাই। বাস, গাড়ি এগুলা তো চড়ছি, রিক্সায় তো চড়ছি, রাইট? এটা তো সবাই চড়ছি, আর বাস টাস তো পড়াই হয়। তো এটা বলতেছি যে তোমার যখন ধরো তুমি বাসের মধ্যে বসে আছো, বাসটা হঠাৎ করে চলা শুরু করলো, কি হয় বলতো? বাস হঠাৎ করে টান দিলে আমরা একটু এমনি করে পিছনের দিকে পড়ে যাই। বা বাইকে যদি চড়ো, বাইকে এটা কিন্তু খুব রিস্কি ব্যাপার হয়। দেখবা তুমি যদি ধরে বসে না থাকো, হঠাৎ করে, আমরা তো এখন পাঠাও টাঠাও সবাই ইউজ করি, আমার কিন্তু এটা প্রায়ই হয়, বসে আছি মোবাইল চালাচ্ছি মনে হয় যেন পুরো একেবারে পিছনে উল্টে গেলাম, একেবারে হাত টাত দিয়ে এমনি করে পড়ে যাইতে থাকি। তো এটা কেন হয়? আমি কিন্তু স্টেশনারি ছিলাম, নর্মাল অবস্থায় ছিলাম, আমার বডি এটাই মেনটেন করতে চাই, কিন্তু বাইকটা হ্যাচকা টান দিয়ে শুরুতে যাওয়া শুরু করে, হঠাৎ করে সে সামনের দিকে একটা ফোর্স নিয়ে যাওয়া শুরু করে। সো অবস্থা কি দাঁড়ায়, যে আমি আমার জায়গায় থাকতে চাচ্ছি, সে টান দিয়ে চলে যাচ্ছে, বাট আমার বডির একটা পার্ট তার সাথে আবার মুভিং হয়ে গেছে, রাইট? আমি বসেছিলাম, আমার লোয়ার পার্ট অফ দ্য বডি সেটা হলো বাইকের সাথে মুভমেন্টে চলে গেছে, বাট যে আপার পার্ট আছে সেটা তো জানে না, সে তো তার স্টেশনারি অবস্থা ধরে রাখতে চাইতেছে তার ইনার্শিয়া দিয়ে। তো হয় যেটা, আমার এই জায়গা পিছনে থাকে, লোয়ার পার্টটা সামনে আগে যায়, আমার মনে হয় আমি এমনি পড়ে যাচ্ছি। বা বাসে বসে থাকলে কি হয়, বাসে হঠাৎ করে মনে হয় এমনি যেন পিছনের দিকে একটা ধাক্কা খেলাম যখন হঠাৎ করে বাস স্টার্ট করে। এবার আসলে তুমি উল্টাটাতে সাইকেল চালাইলেও এটা ফিল করার কথা, সাইকেলে গিয়ে হঠাৎ করে ব্রেক ধরলে এমনি করে আগায় যাই আমরা সামনে, বাসেও ব্রেক ধরলে কি হয়, এমনি করে হঠাৎ করে সামনে আগায় যাই, রাইট? যখন লম্বা দূরত্বের বাস জার্নিতে যাই বা এমনি তো লোকাল বাসে উঠি, দেখবা প্রায় মানুষজন হইলো গিয়ে ড্রাইভারের উপর চিল্লাইতে থাকে, ড্রাইভার কেন রাফ চালাইতেছে। রাফ চালানোর মধ্যে কিন্তু একটা পার্টি হইলো এটা, যে হঠাৎ করে স্পিডে যাচ্ছে যাচ্ছে আর একটু পরে পরে ব্রেক ধরতেছে, একটু পরে পরে মানুষজন এরকম করতেছে। তো এই যে ব্যাপারটা হইতেছে, এটা রিজনটা কি, ওইখানে হচ্ছে কিন্তু ইনার্শিয়া অফ মোশন। মানে কি,
তুমি বাসের সাথে একবার যখন তোমার বডি একেবারে ফুললি ফিক্সড হয়ে গেছে, তুমি এবার বাসের সাথে সিঙ্ক করে নিছো তোমার বডিকে, তোমার বডি এবার মুভিং 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 অবস্থায় আছে, হঠাৎ করে বাস গিয়ে ব্রেক চাপলো, বাস হঠাৎ করে ধাক্কা খেয়ে থেমে যাইতে চাচ্ছে, বাট তোমার বডির যে আপার পার্ট আছে সে তো ওই ভেলোসিটি মেনটেন করতে চাবে, কারণ কি ইনার্শিয়া, রাইট? ইনার্শিয়া মানে কি টেন্ডেন্সি, যেটা হইলো তাকে তার মোশন যে অবস্থায় আছে সেই অবস্থায় কন্টিনিউ করতে চায়। তো তুমি তখন চিন্তা করো ব্যাপারটা কিরকম হইতেছে, যে তোমার আপার বডি হইলো গিয়ে সামনের দিকে সেম ভেলোসিটি যেতে যাচ্ছে, যেখানে লোয়ার বডি হইলো বাসের সাথে স্টিক হয়ে বসে গেছে, ঠিক আছে? সো এই কারণে দেখবা কি যে যখন তুমি দাঁড়ায় আসো, দাঁড়ায় থেকে যদি হঠাৎ করে বাস ব্রেক করে, তখন কিন্তু ব্যালেন্স রাখা অনেক কষ্ট। বসে থাকলে কি হয়, বডির ম্যাক্সিমাম অনেক বেশি পার্ট হইলো গিয়ে কন্ট্যাক্টে থেকে থেমে যায়। যাই হোক, এইসব ব্যাপার যদি বুঝে থাকো তাহলে এখানে দেখতেই পাচ্ছ দুই ধরনের ইনার্শিয়া নিয়ে কথা বললাম। প্রথমটা হলো যখন তোমার বডি স্টেশনারি থাকতে চাইছে বা রেস্টে থাকতে চাইছে, কিন্তু বাসটা মুভিং অবস্থায় চলে গেছে, তার মানে তোমার বডি যেটা মেনটেন করতে চাচ্ছে দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইনার্শিয়া অফ রেস্ট। আর যখন হইলো কি আমরা বলতেছি যে বাসটা মুভিং 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 হঠাৎ করে ব্রেক করছে, তখন তুমি কি করলা, সামনের দিকে আগায় গেলা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হলো গিয়ে ইনার্শিয়া অফ মোশন। তোমার বডি হলো মোশনটা কন্টিনিউ করতে চাচ্ছে। সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট অফ তোমার ফার্স্ট ল অফ মোশন, নিউটনের ফার্স্ট ল অফ মোশন। এখানে তিনি মেইনলি ফোকাসই করতে চাইছেন হলো ইনার্শিয়ার কনসেপ্টে, যে তোমার যে মোশনের কন্ডিশন আছে সেটা তুমি মেনটেন করতে চাও। ওকে, সো একটা কোশ্চেন এখানে আছে, to get down from a moving bus one has to step off with the left foot onto the run, otherwise accidents are likely to occur, what is the reason? সো এটা তোমরা চাইলে একটু আমাকে চ্যাট বক্সে বলতে পারো যে এটার রিজনটা কি। যখন আমরা বাস থেকে নামি আমার বাম পা দিয়ে নামতে হবে, ব্যাপারটা সবসময় বাম পাশে হইতে হবে ব্যাপারটা তা না, আমাদের গাড়ির দরজাগুলো যদি ডান পাশে থাকতো ডান পা দিয়ে নামতাম। বাট ইস্যুটা কি, আমার ইস্যু হইলো এটা লেফট ফুট অ্যাট অন টু দ্য রান, মানে হইলো গিয়ে দৌড়ের উপর নামতে হয়, ঠিক আছে? বাম পা দিয়ে নামেন, বাম পা দিয়ে নামেন বলতে থাকে দেখবা লোকাল বাসে উঠলে, এবং নেমে তুমি দাঁড়াইতে পারবা না, একটু হলো দৌড়ায় দিতে হয়, গিয়ে তারপর থামতে হয়। হুট করে থামলে সমস্যা হয়। রিজনটা কি, তোমার বডি মুভিং অবস্থায় আছে, হঠাৎ করে যদি তুমি থেমে যাও, থাম করে একটা পিছনের দিকে ধাক্কা খাবা, কারণ তোমার পাকে তুমি থামায় দিচ্ছ, বডি তো হলো থামতে চাইতেছে না। ব্যাপারটা ফলে কি হবে, তুমি ডিগবাজি খায় সামনে গিয়ে পড়ে যাবা। তো এই ব্যাপারটা কিন্তু তখন অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের জন্ম দিতে পারে, কারণ তোমার সাথেই হলো একটা বাস যাইতেছে, বাসের নিচে তোমার পা চলে যেতে পারে। সো এই জিনিসপত্রগুলো অ্যাভয়েড করার জন্য আমরা সব থেকে ভালো সাজেশন যেটা দেই, গেটিং অফ ফ্রম আ মুভিং বাস ইজ অলওয়েজ ডেঞ্জারাস, অলওয়েজ রিফ্রেইন ফ্রম গেটিং অফ ফ্রম আ মুভিং বাস। কখনো চলন্ত বাস থেকে নামবাই না। আচ্ছা, যদি নামতে হয় তাহলে কি করতে হবে, দৌড়ায় দৌড়ায় নামতে হবে, কারণ কি তোমার বডিটা যাতে ওই যে তোমার ইনার্শিয়া অফ মোশন যেটা আছে সেটা থেকে খুব বেশি উল্টা দিকে বাধাটা না পায় আর কি। আচ্ছা, তাহমিদ বলতেছো লেফট ফুটের রিজনটা তুমি বুঝো না। লেফট ফুটের ব্যাপারটা কি, তোমার বাসের দরজা তো বামে থাকে, এখন তুমি ধরো নামতেছো, তোমার কোন পাটা দরজার কাছাকাছি থাকবে বলো তো? বাম পাশে যদি দরজা থাকে, বাসের ভিতর থেকে যখন নামবা কোন পাটা দরজার কাছাকাছি থাকে? বাম পা। তুমি যদি ডান পা দিয়ে নামতে চাও, বাম পায়ের উপর দিয়ে তোমার পা নিয়ে গিয়ে তারপর তোমার নামতে হবে, যেটা কিন্তু দুই পায়ের মধ্যে প্যাচ লাগায় ফেলে। সিমিলারলি দরজা যদি ডান পাশে হইতো, ডান পা হইলো দরজার কাছে থাকতো, তখন তুমি ডান পা দিয়ে নামতা। তারপর আশা করি তুমি বুঝতে পারছো তাইলে। তো রিজনটা কি বলতো? রিজনটা হলো টু মেইনটেইন দ্য ইনার্শিয়া অফ মোশন, টু মেইনটেইন দ্য ইনার্শিয়া অফ মোশন। মোশনের ইনার্শিয়াটা মেনটেন করার জন্য আমাদের এইটুকু কষ্ট করতে হয়। আশা করি তাইলে এটা বুঝতে পারছি সবাই। আমরা তাইলে এরপর এইখানে একটা আইডিয়াতে চলে যাই, বাট হাউ ডু উই মেজার ইনার্শিয়া? কার ইনার্শিয়া বেশি, কার ইনার্শিয়া কম, কেমনে বুঝি? দেখবা কি, আমরা যদি চিন্তা করি, ইনার্শিয়া তো বলছিলাম যে একটা টেন্ডেন্সি, যে একটা অবজেক্ট হইলো গিয়ে তোমার কত বেশি পরিমাণে হইলো তার অবস্থানটা ধরে রাখতে চাইতেছে, তার টেন্ডেন্সিটাকে আমরা বলতেছিলাম ইনার্শিয়া। কার ইনার্শিয়া বেশি হবে, তোমার ইনার্শিয়া না আমার ইনার্শিয়া? তো এইটার কিন্তু একটা মেজারমেন্ট আছে, রাইট? সো এই ইনার্শিয়া কার বেশি হবে, তার জন্য একটা ছবি এখানে দেখছি, যে একটা এলিফ্যান্ট আর একটা ছোট্ট বাচ্চা এখানে দেওয়া আছে, কার ইনার্শিয়া বেশি হবে? এই দুইজনের মধ্যে এলিফ্যান্টের ইনার্শিয়াটা বেশি হয়। রিজনটা কি, আমরা বলি ইনার্শিয়ার যে মেজারমেন্ট বা আমরা যদি কোয়ান্টিফাই করতে চাই ইনার্শিয়াকে, তাহলে দেখা যায় যে অবজেক্টটার ম্যাস বেশি তার ইনার্শিয়া বেশি হয়, যে অবজেক্টটার ম্যাস কম তার ইনার্শিয়া কম। তুমি আর একটা ছোট্ট বল দুইটা যদি চিন্তা করো, কাকে অ্যাকচুয়ালি হুট করে ধরো আমরা দুইজন দাঁড়ায় আছি, আমিও দাঁড়ায় আছি, পাশে একটা বলও আছে,
দুইজনকে যদি মুভিং করতে চাই হঠাৎ করে যদি মুভিং অবস্থায় নিয়ে যেতে চাই, মানে আমরা যদি তার ইনার্শিয়ার কন্ডিশনটা চেঞ্জ করতে চাই, তাহলে কাকে জোরে ধাক্কা মারতে হয়, কার জন্য এফোর্ট বেশি দিতে হয়, সেটা কিন্তু হলো যার ম্যাসটা বেশি। সো আমরা বলতেছি যে এই মেজারমেন্ট অফ ইনার্শিয়া এটা হইলো গিয়ে তোমার ম্যাস। ইনার্শিয়া is the mass of the object. Mass of the object. অবজেক্টের যে ম্যাস এটা দিয়ে আমরা হইলো গিয়ে তার ইনার্শিয়া মেজার করি। এজ এ রেজাল্ট আমার এখানে যে এলিফ্যান্টটা আছে, এলিফ্যান্টের ইনার্শিয়া বেশি, বাট বাচ্চা যেটা আছে বাচ্চার ইনার্শিয়াটা কম। তো আশা করি এই জিনিসপত্র বুঝতে পারছি। তাহলে এখন এইটুক যদি বুঝতে পারি, এরপর চলে যাইতে চাই হইলো গিয়ে নিউটনের সেকেন্ড ল অফ মোশনে, যেখানে কোশ্চেনটাই স্টার্ট হয়ে জায়গা থেকে হাউ ডু উই চেঞ্জ ইনার্শিয়া। ইনার্শিয়াল কন্ডিশন যেটা আছে এটাকে যদি চেঞ্জ করতে চাই, ইনার্শিয়াকে চেঞ্জ করা না, বাট তার যে কন্ডিশনটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে চাই, তার মোশনের কন্ডিশনকে চেঞ্জ করতে চাই, ইনার্শিয়াকে চ্যালেঞ্জ করতে চাই, কেমনে করতে হয়? উই নিড টু অ্যাপ্লাই ফোর্স। কেমনে করব? অ্যাপ্লাই ফোর্স। সো এখান থেকে কিন্তু চলে আসে হইলো গিয়ে ফোর্সের কোয়ালিটেটিভ ডেফিনেশন। হোয়াট ইজ ফোর্স? কোয়ালিটেটিভলি ফোর্সকে যদি তুমি ডিফাইন করো হোয়াট ইজ ফোর্স, তাহলে কোশ্চেনের আনসার হিসাবে আসে ফোর্স ইজ সাচ এ থিং দ্যাট চেঞ্জেস দ্য ইনার্শিয়া। ঠিক আছে, ইনার্শিয়ার চেঞ্জ ঘটায়, যে স্টেশনারি আছে তাকে মুভিং করে দেয়, মুভিংটাকে আরো স্পিডে মুভিং করে অথবা থামায় দেয়। মোদ্দা কথা তার যে ইনার্শিয়াল কন্ডিশন আছে সেটাকে চেঞ্জ করে দেয় যে জিনিসটা, এটাকে আমরা বলতেছি হলো ফোর্স। এখন নিউটন সেকেন্ড ল অফ মোশনে যাওয়ার আগে তাইলে আমরা আরো একটা জিনিসের আইডিয়া চাই, সেটা হইলো গিয়ে শুরুতে যদি বলি সেটা, এটাকে আমরা বলতেছি হলো মোমেন্টাম। হোয়াট ইজ মোমেন্টাম? না, হোয়াট ইজ মোমেন্টাম এটার যদি একটু আইডিয়া দিতে চাই তোমার, আচ্ছা সরি, যেটা বলতে চাচ্ছিলাম যে মোমেন্টাম জিনিসটার যদি আইডিয়া দিতে চাই, একটু সিম্পলি চিন্তা করো যে ওকে আমি ইনার্শিয়াল কন্ডিশন চেঞ্জ করতে চাইতেছি, তার কি কন্ডিশন আছে এটা চেঞ্জ করতে চাইতেছি, তাহলে কার জন্য বেশি এফোর্ট দিতে হবে? চিন্তা করো তো, যার ম্যাস বেশি, রাইট? সো এখানে এটা নিয়ে কথাবার্তা বলতেছি যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে ফোর্স অ্যাপ্লাই করছি, ম্যাস আছে, আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছ ফোর্স অ্যাপ্লাই করতেছি, ম্যাস আছে। তাইলে কোন জায়গায় হইলো গিয়ে আমার বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে? যেখানে ম্যাস বেশি সেখানে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, রাইট? যখন আমার একটা অবজেক্ট আছে, এইটুক বুঝতে পারতেছি ফোর্স যখন অ্যাপ্লাই করি দ্যাট ইজ প্রপোর্শনাল টু এম, এইটুক বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করতে চাই তাহলে ইনার্শিয়ার চেঞ্জ করতে চাই, সেটা হলো এম এর সাথে রিলেটেড, এম যত বেশি হবে তার জন্য ফোর্স তত বেশি হবে। আর একটা জিনিস আছে, আমরা তার হইলো মোশনের কন্ডিশন চেঞ্জ করতে চাইতেছি, তাইলে চিন্তা করো তো মোশনের সাথে রিলেটেড কোয়ান্টিটি কি? ভেলোসিটি, রাইট? সো কতটা ভেলোসিটির চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে। ভেলোসিটির চেঞ্জ, একই অবজেক্ট, তার ভেলোসিটির চেঞ্জ অনেক বেশি যদি করতে চাও তখন তো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যার ভেলোসিটির চেঞ্জ কম হবে তার জন্য কিন্তু ফোর্স কম অ্যাপ্লাই করলেও হবে। তো যেটা বলতে চাচ্ছি যে এই দুইটাকেই এরপর এক জায়গায় করে দেওয়া হয়েছে, যে তাইলে একটু চিন্তা করো যখন আমরা ইনার্শিয়া টেনার্শিয়া ফোর্স নিয়ে কথাবার্তা বলতেছি, ফোর্স যখন অ্যাপ্লাই করি কি জিনিসের চেঞ্জ হয়? দুইটা জিনিসের চেঞ্জ হয়। একটা হলো মানে তোমার ফোর্স অ্যাকচুয়ালি কতটা দিতে হবে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে। এক নাম্বার হলো ম্যাস, আর একটা হলো কতটুক ভেলোসিটি চেঞ্জ করতেছো বা মোশনে কতটা চেঞ্জ আনতেছো। সো এখান থেকে আমরা নতুন একটা কোয়ান্টিটি ডিফাইন করি, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু এমভি। আমরা বলি মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এমভি। ঠিক আছে, এন্ড এখান থেকে এরপরে আমরা দেখো ডিফাইন করতেছি কিভাবে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড টু দ্য অবজেক্ট। কোন একটা অবজেক্টের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তার যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? আমরা বললাম যে লেটস সে ডেল্টা টি টাইমে তোমার চেঞ্জ অফ মোমেন্টাম হলো ডেল্টা পি, পি দিয়ে দেখাইছিলাম আমরা, মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এমভি। সো এখান থেকে আমরা বলতেছি যে তাইলে ইউনিট টাইমে চেঞ্জ অফ মোমেন্টাম হবে ডেল্টা পি বাই ডেল্টা টি। ইউনিট টাইমে যে চেঞ্জ এটাকে আমরা বলতেছি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, সো এইটুকু যদি বুঝো এখান থেকে, তাইলে আমাকে বলতেছে কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এন অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, delta p by delta t is directly proportional to the applied force F. So এখান থেকে আমরা বলতে পারতেছি কি, দেখো m into v minus u divided by delta t
ইজ এভাবে করে বললাম ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু এফ, এটা বলে দিলাম সাম কনস্ট্যান্ট কে ইন্টু এফ। ক্লিয়ার? এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছি। এইখানে দেখো একটা জিনিস পাচ্ছি আমরা, আমাদের খুব চেনা পরিচিত, এই যে এই পার্টটা দেখো তো, ভি মাইনাস ইউ বাই ডেল্টা টি, এটাকে কি বলি আমরা? এক্সেলারেশন না? এটাকে আমরা বলি কিন্তু এক্সেলারেশন। সো ইফ দিস ইজ এক্সেলারেশন, আমরা বলতে পারতেছি এম ইন্টু এ is equal to k into f. Now k is here a constant. আমি ইউনিটে যাইতে পারি, বাট তার আগে আরো একটা জিনিস, এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম সব জায়গাতে আমি ফোর্স জিনিসটাকে কেবলমাত্র কোয়ালিটেটিভলি ডিফাইন করছি, যে হোয়াট ইজ ফোর্স। ফোর্স ইজ আ থিং দ্যাট চেঞ্জেস দ্য কন্ডিশন অফ মোশন বা ইনার্শিয়াকে চ্যালেঞ্জ করে, রাইট? ইট ইজ আ থিং দ্যাট চ্যালেঞ্জেস দ্য ইনার্শিয়া। সো এটাই যদি হয়, আমি জানি না ফোর্স কেমনে হিসাব করে, 10 ইউনিট অফ ফোর্স, 5 ইউনিট অফ ফোর্স, এটা আসলে কতটুকু ফোর্স আমি জানি না, ঠিক আছে? সো এই যে জানি না, এই জানি না থেকেই কিন্তু আরো একটা ব্যাপার আসে, যে কোনো একটা কোয়ান্টিটিকে যখন ডিফাইন করি তার একটা কোয়ালিটেটিভ ডেফিনেশন থাকে, যেটা এইমাত্র দেখলাম ফোর্সের, একটা কোয়ান্টিটেটিভ ডেফিনেশন থাকে। একটা ইন্ডিকেট করে হোয়াট ইজ দ্যাট থিং, আর একটা বলে কি যে হাউ টু মেজার দ্যাট থিং। তো আমরা অলরেডি হোয়াট ইজ ফোর্স শিখে গেছি, হাউ টু মেজার ফোর্স এটা কিন্তু এখনো করা হয়নি। এন্ড আপ আনটিল নাও আমরা এখনো কিন্তু বলতেছি যে ফোর্সের কোয়ান্টিটেটিভ ডেফিনেশন জানি না, এবং এই জায়গাতে সেই মানুষ কিন্তু ফোর্সকে প্রথম ডিফাইন করলো এভাবে যে ওকে, ডিফাইন করি আমরা 1 কেজি ম্যাসের একটা অবজেক্টে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন ক্রিয়েট করতে পারবে, দ্যাট উইল বি 1 নিউটন অফ ফোর্স। ডিফাইন করা হইলো, মানুষজন তার কনভেনিয়েন্স অনুযায়ী ডিফাইন করছে এভাবে, ঠিক আছে? এবং এটা যদি খাটাই তাহলে দেখো 1 into 1 becomes k into 1, as a result k becomes 1। কথা বুঝাইতে পারছি আশা করি। এখান থেকে মানুষ এভাবে করে আরো ইউনিটের ডেফিনেশন দিল, যে একটা 1 কেজি অবজেক্টের উপর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশন দিতে পারলে তাহলে ওইটাকে বলবো 2 নিউটন ফোর্স। আমরা ডিফাইন করছি ফোর্সের ইউনিটটা এভাবে, হোয়াট ইজ 1 নিউটন ফোর্স। তো এখান থেকে k ইকুয়ালস টু 1 পাওয়া যায়। অনেক জায়গাতে আমি অনেক মানুষকে বলতে শুনছি যারা বলে যে কে এক্সপেরিমেন্টালি 1, কে ইচ্ছা করে 1 ধরে নেওয়া হয়েছে, না, নাথিং লাইক দ্যাট। ডেফিনেশন দিছি আমরা ফোর্সের এমন ভাবে যেন কে ইকুয়ালস টু 1 হয়। আই গেস এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো, এবং দেন আমি বলতে পারবো এফ ইজ ইকুয়াল টু, তাইলে কি দাঁড়াচ্ছে, এম ইন্টু এ। খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেক কাজে লাগবে জীবনে। এবং একটু যদি এখন মানে বড়দের মতো করে চিন্তা করো, আমরা বলবো একটা অবজেক্টের উপর একটাই ফোর্স কাজ করবে, এরকম কোনো কথা আছে দুনিয়াতে? ধরো এটা একটা অবজেক্ট, এই পেনটা, এটা এদিক দিয়ে উপরে মানে ডানেও টানতেছি বামেও টানতেছি, দুই দিক দিয়ে তো টানতে পারি, এদিকে সামনে ধাক্কা দিতে পারি, পিছনে ধাক্কা দিতে পারি, অনেক দিকে দিয়ে ফোর্স অ্যাপ্লাই করা যেতে পারে। বলতেছি যেটা, যে এখানে নিট ফোর্স যা হবে, নিট ফোর্স মানে কি বলতো? টোটাল ফোর্স। হ্যাঁ, নিট ফোর্স মানে কি? টোটাল ফোর্স। সো টোটাল ফোর্স যেটা হবে সেটা হবে এম ইন্টু টোটাল এ এর সমান, এটা হয়ে যাবে এম ইন্টু টোটাল এ এর সমান, অর্থাৎ এম ইন্টু এ নিটের সমান। সো এই জিনিসটা একটু মাথায় রেখো, এবং নিট ফোর্স যেদিকে কাজ করবে এক্সিলারেশনটা কিন্তু সেই দিকেই হবে। তো এইখানে মোটামুটি আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশনের একটা মোটামুটি ভালো আইডিয়া পেয়ে যাওয়ার কথা আশা করি আর কি। তাহলে চলো একটু একটা ছোট্ট প্রবলেম সলভ করি। ইফ আ ফুটবল অফ ম্যাস 500 গ্রাম, বলতেছে 500 গ্রাম ম্যাসের একটা ফুটবল ইজ কিকড উইথ আ ফোর্স অফ 100 নিউটন, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ফুটবল? তাহলে সিম্পলি চিন্তা করো, ফোর্স দিছি কতটুকু? 100 নিউটন অফ ফোর্স দিছি, তাইলে জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন। সো এফ ইজ ইকুয়াল টু, আমরা শিখছি এম ইন্টু এ, এক্সিলারেশন এ ইকুয়ালস টু বলতে পারবো তাইলে এফ বাই এম, ছোটবেলার প্রবলেম, জাস্ট একটু ওইটা দিয়ে শুরু করলে ভালো। সো 100 নিউটন ডিভাইডেড বাই এখানে চলে আসবে 0.5, সো 0.5 দিয়ে করলে এটা হয়ে যাবে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অনেক বেশি এক্সিলারেশন, বাট ওকে, ইটস ওকে, আই গেস এটা বুঝতে পারছি। চলে যাবো পরের প্রবলেমটাতে। একটু একটা মজার জিনিস দেখাই, অনেক ইজি একটা প্রবলেম, বুয়েট 1920 তে আসছে। এন্ড আই টেল ইউ হোয়াট, আজকে জিএসটি এর এক্সাম হয়েছে, এবং এক্স্যাক্টলি সেম কনসেপ্টের প্রবলেম কিন্তু জিএসটি এক্সামেও আসছে। এক্স্যাক্টলি সেম কনসেপ্টের প্রবলেম, জাস্ট হলো ডাটাগুলা আলাদা। সো কোশ্চেনটাতে কি বলছে, ক্রিকেট বল অফ ম্যাস 150 গ্রাম মুভিং উইথ a velocity of 12 মিটার পার সেকেন্ড is hit by a bat and the ball returns with a velocity of 20 মিটার পার সেকেন্ড। তাহলে 12 মিটার পার সেকেন্ড বেগে হলো
ভেলোসিটিতে এটা আসতেছিল 12 মিটার পার সেকেন্ড, এন্ড দেন এটাকে হিট করার পরে এটা চলে যাচ্ছে হলো 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। Given that the impact period acting on the ball is 0.01 সেকেন্ড, তার মানে হিট যে করছে, হিট করার যে ইম্প্যাক্টটা সেটা হলো 0.01 সেকেন্ড। জানতে চাইছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ফোর্স দ্যাট দ্য ব্যাট অফ দ্য ব্যাট অন দ্য বল। সো এইটুক যদি বুঝি তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি এম এ, এটা তো শিখছি, জাস্ট একটু হিসাব করি। এম ইন্টু এ সমান একটু আগে শিখছি ভি মাইনাস ইউ বাই টি, একটু আগে না মানে অনেক আগে ছোটবেলায় শিখছিলাম। দেখো বলছে কি ক্রিকেট বল অফ ম্যাস 150 গ্রাম, তার মানে 0.15 কেজি হবে, রাইট? 15 কেজি, ভি মাইনাস ইউ লাগবে। দেখো তো এটা হলো ইউ, এটা কি ভি না? তাহলে দুইটা ডিরেকশন তো অপোজিট, রাইট? তাহলে আমরা কি করব, এটা ছোটবেলায় পড়ছি, এটা যদি প্লাস হয় তাহলে এটা হবে মাইনাস, আর এটা যদি প্লাস হয় তাহলে ওই যে উপরে যেটা লিখলাম এটা হয়ে যাবে মাইনাস। আমি জাস্ট সবসময় যেটা করি, আমার কমন টেন্ডেন্সি হলো যে আমি ফাইনাল ভেলোসিটিকে প্লাস দিই সবসময়। তাহলে দেখো এখানে চলে আসবে 20 মাইনাস -12 ডিভাইডেড বাই 0.01। ক্যালকুলেটর দিয়ে দিই, আমাদের তো কেউ বাধা দেয়নি ক্যালকুলেটর ইউজ করছে। সো 0.15 ইন্টু 20 প্লাস 12 বাই 0.01, 480 নিউটন। আনসার আসতেছে কত? 480 নিউটন অফ ফোর্স। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার। কাহিনী শেষ। আশা করি এটা বুঝতে তাইলে তোমাদের সমস্যা থাকার কথা না, ইজি কিন্তু হয়েছে এটাও। আচ্ছা, তাহলে এভারেজ ফোর্স আমি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারলাম ফাইনালি। আচ্ছা, সরি, এটা একটা মজার প্রবলেম, একটু দেখো। বলতেছে ফাইন্ড দ্য নেট এক্সিলারেশন অন দ্য অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট আছে 5 কেজি, 12 নিউটন, 5 নিউটন, এখানে নিট এক্সিলারেশন জানতে চাইছে। তাহলে এর পরে আরো একটা পার্ট আছে, এটাতে যাচ্ছি একটু পরে। বলতেছে কি একটু চিন্তা করে দেখো তো, ফোর্স নিট যেটা একটু যদি চিন্তা করি আমরা, কোন দিকে থাকবে বলতো? এদিকে 5 আছে, ডানে 12 আছে, দুইজন মিলে টানলে কোন দিকে যাবে? এটা ডানে যাবে না? অবশ্যই ডান পাশে যাবে, রাইট সাইডে থাকবে। এটা কত হয়ে যাবে? 12 মাইনাস 5, তার মানে 7 নিউটন। এটাই কি আসলে এফ নিট না? কথা কি বুঝতে পারছো? এটাই নিট ফোর্স। টোটাল ফোর্স কত? আচ্ছা, এটা যদি বুঝছো তাহলে তুমি এখন একটু চিন্তা করো, এই এফ নিট সমান তুমি কি বলতে পারতেছো? এম এ ইজ ইকুয়াল টু 7। তাহলে এর মান কত হয়ে যাবে? 7 ডিভাইডেড বাই কত? 5 কেজি, রাইট? সো এখান থেকে চলে আসবে 1.4। ঠিক আছে, 7/5 মানে কত? 1.4। কিন্তু চেক করে নি, চলো। 7/5 1.4, ইয়েস, ঠিক আছে। সো 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাহিনী শেষ, ডান। পরেরটা একটু দেখি। 5 নিউটন ফোর্স ইজ রিপ্লেসড উইথ আ ফোর্স এফ। তাহলে একটা ফোর্স এফ দিয়ে আমরা 5 নিউটনটাকে রিপ্লেস করে দিছি, এখানে এখন একটা এফ কাজ করতেছে। কিপিং 12 নিউটন ফোর্স ফিক্সড, তাহলে এটা 12ই থাকতেছে, এটা এফ হয়ে গেছে। অ্যাজ আ রেজাল্ট দ্য অবজেক্ট গেইনস ইন এক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড ইন দ্য সেম ডিরেকশন। আগেরটা যেদিকে গেছিল সেম ডিরেকশনে, সে এবার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন পাইছে। সো দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলতেছে ফাইন্ড এফ। সেকেন্ড পার্টটাতে আমাদেরকে বলতেছে কি ফাইন্ড এফ যখন 2 মিটার পার স্কোয়ার এক্সিলারেশন হয়েছে। আমরা সহজে করব, হ্যাঁ দেখো একটু সহজে চিন্তা করে। এইখানে যখন করছিলাম 12 মাইনাস 5 করে এক্সিলারেশনটা এদিকেই পাইছিলাম, তাহলে এক্সিলারেশন কোন দিকে হয় বলো তো? আমরা একটু কমন সেন্স খাটানোর চেষ্টা করি। এক্সিলারেশন কোন দিকে হবে? যেদিকে ফোর্সটা বড় হবে, বড় ফোর্সের ডিরেকশন হবে। তাহলে এখানে যেহেতু এই দুইটার মধ্যে এটা ডান পাশে যাচ্ছে, একটু আগেও দেখছিলাম এটা ডান পাশে যাচ্ছে, কারণ 12 বড় ছিল। তো 12 আর এফ এর মধ্যে কোনটা বড় হবে বলতো? অবশ্যই 12 বড়। সো দিস ইজ, আমি এইভাবে বললাম যে এটা হলো স্ট্রঙ্গার, ঠিক আছে? এটা স্ট্রঙ্গার আর এটা হলো ওয়েকার। আচ্ছা, এইটুক যদি বুঝি তাইলে এবার বলো তো এফ নিট সমান কি লিখতে পারবো? এফ নিট সমান এবার তাইলে হবে এফ মাইনাস 12 না 12 মাইনাস এফ? অফকোর্স 12 মাইনাস এফ, রাইট? সো দ্যাট উইল বি 12 মাইনাস এফ। নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। বুঝতেই তো পারতেছি এক্সিলারেশন ডানে মানে ওই পাশেটা বড়, বড়টা মাইনাস ছোটটা করে দিলাম। এটা সমান হবে এম এ, এম এর ভ্যালু কত? 5 কেজি। সো 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12 মাইনাস এফ। সো এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 12 মাইনাস 10, দ্যাট ইজ 2 নিউটন। কাহিনী শেষ। এফ চলে আসলো কত? 2 নিউটন।
তাহলে একেবারে ইজিলি হলো এটার সলিউশনটা করে ফেললাম। আশা করি তাহলে এটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না, ইজি প্রবলেম ছিল না? ওকে, সো এখানে একটা ছোট্ট পোল কোশ্চেন আছে, আমরা একটু দেখি। বলতেছে কি টু ডিফারেন্ট অবজেক্টস এ এন্ড বি আর মুভিং এট স্পিডস অফ 1 মিটার পার সেকেন্ড এন্ড 10 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি, if you want to stop both of them within 1 second, which of these will require more force? দুইজনকে যদি আমরা থামাইতে চাই, কে হইলো গিয়ে কার জন্য হলো বেশি ফোর্স লাগবে? সো আই গেস এটা মোটামুটি বুঝতে পারছো না? আমাকে একটু চ্যাট বক্সে আনসারটা জানাও। তোমরা একটু আমাকে চ্যাট বক্সে আনসারটা জানাও, এটার আনসার কি হবে? যে এ আর বি দুইটা হলো 1 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, যদি 1 সেকেন্ডে থামাইতে চাও দুইজনকে, তাহলে কার জন্য হলো ফোর্স বেশি লাগবে? ওকে, বি 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 ডি ডি দুইটা পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছি একটু সহজে যদি চিন্তা করো, ব্যাপারটা এরকম হইতেছে এ বি সি ডি, এতে এ বি তে বি, বোথ উইল রিকোয়ার সেম ফোর্স, আর লাস্টে বলছি ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন। চিন্তা করে দেখো, এফ সমান আমরা কি বলি? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এইটুক বুঝলাম যে আমার এখানে এই ডাটাটুক গিভেন, বাট এটা সম্পর্কে কিচ্ছু দেওয়া নাই। দিস ইজ নট গিভেন। সো এইটা যেহেতু নট গিভেন, আমি কি আসলে এখানে আনসার করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? ইনসাফিসিয়েন্ট ডাটা। ডাটাই নেই, আমি আনসার কেমনে করবো? ঠিক আছে, আচ্ছা। সো এরপরে আমরা চলে যাচ্ছি হলো নিউটনস থার্ড ল অফ মোশনে। সো নিউটনস থার্ড ল এটা কি বলতেছে? নিউটনস থার্ড ল আমাদেরকে বলতেছে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ঠিক আছে, সোজা হিসাবে এটাই, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। নাও হোয়াট ইজ দ্যাট? একটু ভালো করে যদি পড়ি, বলতেছে ইফ এন অবজেক্ট exerts force on another object, the second object exerts an equal but opposite force to the first one. তাহলে বলতেছি কি, একটা ফার্স্ট অবজেক্ট, এটা যদি সেকেন্ড কোন একটা অবজেক্টের উপর, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট, তার উপর যদি একটা ফোর্স অ্যাপ্লাই করে, লেটস কল দিস ফোর্স অ্যাজ F21। কেন 21 বলতেছি সেটা একটু বলি। অ্যাক্টিং অন 2, এটা কি এক্সার্টেড বাই 1। ঠিক আছে, তাহলে বলতেছি কি এখানে একটা ফোর্স কাজ করতেছে, ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের উপর F21 ফোর্স অ্যাপ্লাই করলে সেকেন্ডটাও ফার্স্টের অবজেক্টের উপর একটা ফোর্স এক্সার্ট করবে, which will be exactly equal. So F12 বলবো এটাকে, এই যে ফোর্সটা এক্সার্ট করতেছে সেটা হবে ইকুয়াল বাট অপোজিট। ঠিক আছে, ইকুয়াল বাট অপোজিট। এবং এখানে তাহলে দেখো এটাকে আমরা কিভাবে দেখাবো? এটাকে আমরা বলবো হলো ফোর্স on one exerted by two। তাহলে এই যে দুইটা ফোর্স পাইলাম, আমার মানে ল কি বলতেছে যে F12 যেটা, that will be equal to F21 but with a minus sign. কেন মাইনাস সাইন? Directions are opposite. ঠিক আছে, সো ডিরেকশনটা অপোজিট বললে আমরা বলতেছি যে এই দুইটা ইকুয়েশনে মাঝখানে একটা মাইনাস থাকবে। আচ্ছা, একটা ব্যাপার এখানে ক্লিয়ার করে দেওয়া দরকার, যখন এই দুইটা ফোর্স নিচ্ছ, এই দুইটা ফোর্স, একটাকে অ্যাকশন বললে অন্যটা রিঅ্যাকশন, চয়েস ইজ ইয়োর্স, কোনটাকে অ্যাকশন বলবো কোনটাকে রিঅ্যাকশন বলবো, টোটালি ইয়োর চয়েস। বাট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই এক নাম্বার ফোর্সটা যদি হলো মানে F21 যদি এই অবজেক্টের উপর কাজ করে, লেটস কল ইট 2, তাহলে F12 যেটা সেটা কাজ করতেছে 1 এর উপর। মিন্স অ্যাকশন এন্ড রিঅ্যাকশন acts on two different bodies। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা বডির উপর অ্যাকশন এন্ড রিঅ্যাকশন অ্যাক্ট করে। সো এটা মাথায় রাখো একটু, যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন acts on two different bodies। সো আমরা যদি কখনো আসলে নিট বাইর করতে যাই, অনেকেই করে কি যে এটা ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে নিট কত? 0, রাইট? নিট 0। আসলে কি এদের নিট বাইর করা যাবে? নিট কখন বাইর করি? একটা অবজেক্টের উপর
যদি আমার হইলো গিয়ে এই অনেকগুলো ফোর্স কাজ করে তখন নিট বের করতে পারি। এখানে একটা অবজেক্টের উপর একটা ফোর্স, এটার জন্য F21, এটার জন্য F12, এই দুইটাকে তো যোগ বিয়োগ করার কিছু নাই, এই দুইটা ফোর্স যোগ বিয়োগ করার মতো কিছু নেই, দুইটা আলাদা আলাদা অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে। সো আই গেস আমি এটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি তোমাদেরকে। এরকম একটু এক্সাম্পল নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। যেমন ধরো এখানে রিকয়েল অফ আ গান নিয়ে বলতেছি, বন্দুক দিয়ে গুলি ছুরি বন্দুকটা পেছনের দিকে ধাক্কা খায়, রিজনটা কি একটু চিন্তা করো। বন্দুকের ভিতরে আমি যদি সহজ আমাদের বর্তমান যুগের যে খেলনা বন্দুক আছে যেগুলো দিয়ে বলি, স্প্রিং কি করে, গুলিকে জোরে একটা ধাক্কা মারে, স্প্রিং দিয়ে গুলি ছুড়লে স্প্রিং গুলিকে জোরে একটা ধাক্কা মারে, এগুলো হলো খেলনা বন্দুকের কথা বলতেছি। তাহলে গুলিটাও কিন্তু যাওয়ার সময় স্প্রিংকে একটা উল্টা দিকে ধাক্কা মেরে যায়, এবং ওই ধাক্কাটা কিন্তু গুলিকে যে ধাক্কা মারা হয়েছে আর এটা পিছনের দিকে যে ধাক্কা মারতেছে, দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। সো এই যে বলতেছি আমরা যখন আমরা এখান থেকে বুলেট ছুঁড়ে মারতেছি, ওইখানেও তো গ্যাস দিয়ে ধাক্কা মারা হয় বার্স্ট করে। সো যেটা হয় যে গুলিটা সামনের দিকে ধাক্কা খাচ্ছে, বুলেটটা সামনের দিকে ধাক্কা খাইতেছে, ঠিক আছে, এটা ধাক্কা খাচ্ছে সামনের দিকে, অ্যাজ এ রেজাল্ট তোমার হাতের উপর এদিকে কিন্তু একটা ফোর্স পড়তেছে। কেন? কারণ এই গানটাও উল্টা দিকে একটা গুলির ধাক্কা খাইতেছে। আই গেস তাইলে বুঝাইতে পারছি আমি কিভাবে কাজ করতেছে। সিমিলারলি তো আমরা যে হাঁটি, হাঁটাটা কিভাবে কাজ করে, আমরা যখন হাঁটতেছি এমনি করে, এই যে হাঁটতেছি আমি, এই হাঁটা কেমনে কাজ করে। হাঁটার সময় তুমি দেখবে আমরা স্টেপ যখন দেই পা কিন্তু এরকম গোড়ালি ভেঙে কাজ করে। সো পায়ের এই মাথা, হ্যাঁ আমরা হিল পরি না সবাই, ঠিক আছে, বাট যখন নর্মালি হাঁটতেছি তখন কি করতেছি, মাটির মধ্যে এই বরাবর এরকম করে একটা পুশ দিচ্ছি, তাইলে এটা কি বলতেছি, ফোর্স অন গ্রাউন্ড। গ্রাউন্ডের উপর আমরা এই ফোর্সটা দিচ্ছি, ফুট পুশেস ডাউন এন্ড ব্যাক, রাইট? ফুট হইলো গিয়ে নিচের দিকে গ্রাউন্ডে পুশ করতেছে। এবার গ্রাউন্ডকে তুমি ফোর্স দিলে কি হয়, নিউটনস থার্ড ল কি বলে, গ্রাউন্ড তোমাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। সো এটাকে বলতেছি আমরা রিঅ্যাকশন অফ দ্য গ্রাউন্ড, রিঅ্যাকশন ফোর্স অফ গ্রাউন্ড, যেটাকে তুমি দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারো। সো কম্পোনেন্টে ভাগ করার দরকার নাই। এই যে রিঅ্যাকশন ফোর্সটা, এটা কার উপর কাজ করবে, রিঅ্যাকশন অফ গ্রাউন্ড অন আওয়ার ফুট, ঠিক আছে, আমাদের পায়ের উপর গ্রাউন্ডের রিঅ্যাকশন। সো গ্রাউন্ড কি করতেছে, পাকে ধাক্কা মারতেছে, আমি যখনই গ্রাউন্ডকে ধাক্কা দিচ্ছি, একটা চাপ দিচ্ছি, গ্রাউন্ড আমাকে উল্টা দিকে চাপ দিচ্ছে, এজ এ রেজাল্ট আমি সামনের দিকে আগায় যাইতেছি এভাবে, ঠিক আছে। সো আই গেস মোটামুটি এখানে হাঁটার ব্যাপারটা বোঝা গেছে, এখানে থার্ড ল দিয়ে কিভাবে এক্সপ্লেন করতে পারি। সিমিলারলি এখানে একটা প্রবলেম আছে, ইফ আ ট্রাক এন্ড আ ফুটবল কোলাইড হুইচ উইল এক্সার্ট মোর ফোর্স। এটা একটু আমাকে তোমরা চ্যাট বক্সে বলো তো, এটা একটু চ্যাট বক্সে বলো, যে এই যে একটা ফুটবল আছে, আমরা বলতেছি এখানে এটা হলো আমাদের ফুটবল, এটা এদিকে আসতেছে, আর এই হলো ট্রাকটা। সো এই দুইটা কোলাইড করলে কে কার উপর বেশি ফোর্স দিবে। ওকে, আমি দেখতে পাচ্ছি নাহিয়ান এবং সোহা আনসার দিছো। সো ব্যাপার হইলো ফোর্সেস উইল বি ইকুয়াল, ফোর্সেস উইল বি ইকুয়াল। রিজনটা কি, সিম্পলি চিন্তা করো, আমরা যদি বলি যে এটা ধরো আমার ট্রাকটা, ওকে, ধরো আমার ট্রাক, এটার উপর এসে যখন বলটা হিট করতেছে, তাহলে দুইজনেই কিন্তু দুইজনের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে, বলের উপর এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বলটা ট্রাকের উপর এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, দ্যাটস ইট। এবং নিউটনস থার্ড ল কি বলে, ইকুয়াল এন্ড মানে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, রাইট? সো এটা যদি এফ বল হয়, এটা যদি এফ ট্রাক হয়, তাহলে আমরা বলবো এই যে এফ বল ডিউ টু ট্রাক ইজ ইকুয়াল টু এফ ট্রাক, এফ অফ ট্রাক ডিউ টু বল ইজ ইকুয়াল টু সমান, এন্ড এরা অপোজিট, মাইনাস দিয়ে কি বুঝেছি, অপোজিট ডিরেকশন, বাট ম্যাগনিটিউড কিন্তু ইকুয়াল। কথা বুঝতে পারছি? সো এইটুক যদি বুঝতে পারি, এটা অনেকেই কিন্তু মনে করি, এই যে আমি আনসার দেখতে পাচ্ছি যে ট্রাক বলের উপর সেম তোমার বেশি ফোর্স অ্যাপ্লাই করবে, ব্যাপারটা মোটেও তা না, দুইজনে দুইজনের উপর সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করে। ইভেন তার থেকেও আরো ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, আমরা যদি আর্থের ক্ষেত্রে যাই, আর্থ অ্যাট্রাক্টস অ্যাপেলস, ইন রেসপন্স দ্য অ্যাপেল অলসো অ্যাট্রাক্টস দ্য আর্থ, হুইচ অফ দিস forces has the greater value?
কোনটার ভ্যালু গ্রেটার বলতো কোনটা হবে? আমি এখানে দুইটা ফোর্স একটু দেখাই তাইলে তোমাদেরকে। এই যে অ্যাপলটা আছে, অ্যাপলের উপর এদিকে একটা ফোর্স কাজ করতেছে, এটা হলো এফ অফ অ্যাপল ডিউ টু আর্থ, ঠিক আছে? আর্থের কারণে অ্যাপলের উপর ফোর্স, ঠিক আছে? আর এই যে এই পয়েন্টটাতে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর্থের উপর, এফ অন আর্থ ডিউ টু অ্যাপল, ঠিক আছে? এফ অন আর্থ ডিউ টু অ্যাপল, কোনটা বড় হবে? একটু আমাকে চ্যাট বক্সে আবার বলো তো, একটু আগেই তো পড়ছি এটা, একজন আরেকজনকে এই করতেছে। সো ওই যে নিউটনস ল মনে আছে, ছোটবেলায় পড়ছিলাম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এরকম একটা অবজেক্ট আরেকটাকে হলো গিয়ে অ্যাট্রাক্ট করে, 9 পড়ছিলাম মনে হয়, তাই না? সো এই যে এখানে ফোর্স দুইটা কাজ করে, লেটস সে এটা 1 আর এটা 2, এফ অফ 1 2 আর এফ অফ 2 1 এই দুটো সমান হয়, মনে ছিল? F12 ইজ ইকুয়াল টু F21, ছোটবেলায় পড়তা না? ম্যাগনিটিউড গুলো ইকুয়াল, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। সো আলটিমেটলি এরাও কিন্তু আসলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এরা কিন্তু অ্যাকশন এন্ড রিঅ্যাকশন পেয়ার। এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সো যেটা বলতেছি যে এইখানেও তাইলে আনসার কি হবে? হুইচ ওয়ান হ্যাজ দ্য গ্রেটার ভ্যালু? সো বোথ ফোর্সেস আর ইকুয়াল। বাট তাইলে একটা কোশ্চেন আসে এখন আবার, তাইলে আপেল কেন পৃথিবীর উপর পড়ে যায়, পৃথিবী কেন আপেলের দিকে যায় না? একটা কোশ্চেন হয়ে যায় না যে আপেল কেন পৃথিবীর উপর পড়ে, পৃথিবী কেন আপেলের দিকে যায় না? রিজনটা খুব সিম্পল, আমাদের যে আর্থ আছে, আর্থের ম্যাস অনেক বেশি, যেই কারণে হইলো গিয়ে তোমার, আমি যদি ওই যে এফ ইজ ইকুয়াল টু এম এর এক্সপ্লানেশনে যাই, ব্যাপারটা অনেকটা এরকম হয় যে এফ এর ভ্যালু দুইজনের জন্যই সেম। যদি আর্থের কথা চিন্তা করো, তার এম অনেক বেশি, ফলে এক্সিলারেশন অনেক কম। বাট অ্যাপেলের ক্ষেত্রে চিন্তা করলে এম অনেক কম, এক্সিলারেশন বেশি হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? এটা হলো আর্থের জন্য, আর এটা হলো অ্যাপেলের জন্য। আই গেস আইডিয়াটা বুঝাইতে পারছি যে এক্সিলারেশন অনেক কম, অনেক কম মানে অলমোস্ট জিরো। বাট এখানে যখন বলতেছি যে এখানে হলো গিয়ে এমটা আছে, তার এম কম বাট এক্সিলারেশনটা ভিজিবল হয়ে যায়, যেই কারণে একটা কমন এক্সিলারেশন আমরা পাই। আই গেস তাইলে এটার এক্সপ্লেনেশনটাও তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা চলে যেতে চাই এটাতে, ইওর ওয়েট ইজ আ ফোর্স দ্যাট পুলস ইউ ডাউন, হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন ফোর্স অফ দিস ফোর্স? আমার ওয়েটটা হলো গিয়া যেটা আমাকে নিচের দিকে টান দেয়, তাহলে তার রিঅ্যাকশন ফোর্স কি? এখানে একটা ভয়াবহ মিসকনসেপশন আছে যে আমরা মাটির উপর দাঁড়ায় থাকলে দুইটা ফোর্স কাজ করে, ভয়াবহ একটা মিসকনসেপশন। একটু বলি যে আমার ওয়েট যদি এদিক বরাবর হয় ডাব্লিউ, তাহলে মাটি আবার আমাকে একটা উল্টা ফোর্স দেয়, রিঅ্যাকশন ফোর্স। এরা দুইজন কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কিনা? এই দুইটা কি তাইলে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন পেয়ার কিনা? এরা কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? আনসার হইল না। এরা কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? আনসার হইল না। আমি রিজন হিসেবে একটা রিজন দিতে পারি, একটা রিজনই মোর দেন এনাফ। যে একটু চিন্তা করে দেখো, অ্যাকশন রিঅ্যাকশন আমরা কি বলছিলাম, দুইটা ডিফারেন্ট বডির উপর কাজ করবে, একটু আগেও দেখছি। এই যে আর্থ থেকে হইলো আপেলকে টানতেছে, আপেল তাইলে আর্থকে টানে, দুইটা আলাদা আলাদা অবজেক্ট। এখানে যখন তুমি এটাকে অ্যাকশন বলতেছো, ওইটাকে রিঅ্যাকশন বলতেছো, দুইটা একই অবজেক্টের উপর কাজ করতেছে। তো ব্যাপার কিন্তু তা না। তুমি চিন্তা করো, এই টানটা কে দিচ্ছে? ফোর্স অন হিউম্যান বডি ডিউ টু আর্থ। তাহলে একটু চিন্তা করো, আর্থের কারণে হিউম্যান বডিতে ফোর্স, তাহলে তার রিঅ্যাকশন কার উপর কাজ করবে? কাজ করবে আর্থের উপর। সো বেসিক্যালি একটু আগের কোশ্চেনে তুমি যা করে আসছো তাই করবা, যে এটা যদি আর্থ সারফেস হয়, এখানে যদি কেউ দাঁড়ায় থাকে, তার উপরে যদি ওয়েট এদিকে কাজ করে, তাহলে ওয়েটের রিঅ্যাকশন ফোর্স আর্থের উপর কাজ করবে, এই যে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন ফোর্স। সো কোথায় কাজ করবে বলো তো? কোথায় কাজ করবে? অন দ্য সেন্টার অফ দ্য আর্থ, অন দ্য সেন্টার অফ দ্য আর্থ। কথা বুঝতে পারছি? এটা আর্থের সেন্টারে কাজ করবে, রাইট? আর্থের জন্য। সো আশা করি এই জিনিসপত্র মোটামুটি ক্লিয়ারলি বোঝা গেছে। আমরা এই প্রবলেমটা একটু সলভ করতে চাই। সেই প্রবলেমটা কি বলছে একটু দেখি।
বলতেছে হোয়াট ইজ দ্য কমন অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস, ফাইন্ড দ্য রিঅ্যাকশন ফোর্স অন 4 কেজি ব্লক অ্যাপ্লাইড বাই দ্য 6 কেজি ব্লক। তাহলে ফুল সিনারিওটা একটু দেখি। দুইটা ব্লক আছে 4 কেজি 6 কেজি, 20 নিউটন বলে ফোর্সে ধাক্কা দিছি। তাহলে কি হবে, দুইজন মিলে একসাথে আগাইতে শুরু করবে। আর আমার কাছে জানতে চাচ্ছে যে এই 6 কেজিটা 4 কেজি এর উপর কত রিঅ্যাকশন ফোর্স দেয়। তাহলে ভাঙি একটু ব্যাপারটাকে। যখনই 20 নিউটন দিয়ে পুরাটাকে ধাক্কা দিলা, এই 20 নিউটন 4 কেজির উপর কাজ করতেছে, মেনে নিলাম। বাট চিন্তা করো, তার একটা অংশ দিয়ে কি 6 কেজিকে ধাক্কা দিবে না? 20 এর একটা অংশ দিয়ে সে 6 কেজিকে ধাক্কা দিবে। তাহলে আমরা বলতেছি 6 কেজির উপর যে ফোর্সটা কাজ করতেছে, লেটস সে এটা 20 এর একটা অংশ, রাইট? এটা 20 এর একটা অংশ, কিছু একটা হবে, লেটস কল ইট এফ প্রাইম। ঠিক আছে, এটাকে আমরা বললাম এফ প্রাইম। এখন তুমি চিন্তা করো, নিউটনস থার্ড ল কি বলে? তুমি যদি এফ প্রাইম ফোর্সে 4 কেজি 6 কেজিকে ধাক্কা দেয়, 6 কেজি 4 কেজিকে কত ধাক্কা দিবে বলো তো? এফ প্রাইমে। এক্স্যাক্টলি এফ প্রাইম এদিকে কাজ করবে 4 কেজির উপর। তাহলে এবার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, দুইটা অবজেক্ট আছে তোমার কাছে, রাইট? গায়ে গায়ে লাগানো ফোর্স কয়টা চিন্তা করো। এটা যদি তোমার 4 কেজিটাকে চিন্তা করো, 4 কেজিটাকে যদি চিন্তা করো, তাহলে তার উপর দেখো দুইটা ফোর্স গায়ে লাগানো আছে, এটা হলো 20 নিউটন, এদিকে একটা ফোর্স এফ প্রাইম। আর আরেকটা অবজেক্ট আছে 6 কেজি। দেখো সিস্টেম হিসাবে ভাগ করে ফেলতেছি, সিস্টেম ছোট ছোট বানায় ফেলতেছি আমরা। সিস্টেম হিসাবে এইটুকুকে নিচ্ছি, ওইটুকুকে নিচ্ছি। এটার উপর কেবলমাত্র একটাই ফোর্স আছে, এফ প্রাইম, রাইট? এর ফলে দুইজনই কিন্তু সেম এক্সিলারেশনে যাবে, কারণ একসাথে যাচ্ছে। এক্সিলারেশন কিন্তু দুইটা অবজেক্টেরই সেম হবে, রাইট? দুইটা অবজেক্টের এক্সিলারেশন সেম, জাস্ট দুইটার জন্য ফর্মুলা আলাদা, কিন্তু দুইজনের এক্সিলারেশন এইদিকেই। তাহলে এবার একটু ইকুয়েশন লিখতেছি। মনে আছে তোমাদের ইকুয়েশন লেখা? অনেক আগে শিখছিলাম। বলছিলাম কি মনে আছে অঙ্কটা করার সময় যে এই এক্সিলারেশন যেদিকে থাকে সেটা স্ট্রঙ্গার হয়, এটা স্ট্রঙ্গার, দিস ইজ ওয়েকার। সো আমি বলতে পারবো ফর 4 কেজি অবজেক্ট, ফর দ্য 4 কেজি অবজেক্ট আমরা বলতেছি কি, এই যে এফ নিট ইজ ইকুয়াল টু এম এ, মনে আছে না? ইয়েস, মনে আছে। সো এফ নিট কত হবে বলতো 4 কেজিতে? স্ট্রঙ্গার মাইনাস ওয়েকার, সো 20 মাইনাস এফ প্রাইম। 20 মাইনাস এফ প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে বলতো? 4a। 4a এক নাম্বার ইকুয়েশন। ফর 6 কেজি অবজেক্ট, তাহলে কি লিখতে পারতেছি 6 কেজি অবজেক্টের জন্য তার উপর কয়টা ফোর্স? একটাই ফোর্স। কত সেটা? এফ প্রাইম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 6a। এফ প্রাইম সমান এম এ, এম এ মানে 6a, সো দিস ইজ ইওর সেকেন্ড ইকুয়েশন। এবার এই দুই জায়গা থেকে দুইটা জিনিসের মান বের করতে হবে। সিম্পলি জাস্ট একটা কাজ করো, 1 + 2 করে দাও। 1 + 2 করো তো, দেখো মাইনাস এফ প্রাইম প্লাস এফ প্রাইম কাটা চলে যাবে, চলে আসবে কি 20 ইজ ইকুয়াল টু 4 + 6 ইন্টু a। তাহলে কমন এক্সিলারেশন বের হয়ে যাচ্ছে 20/10, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পেয়ে গেলাম। দেন তুমি যে কোনো একটাতে এর ভ্যালু বসাও, ফ্রম 2 বলতে পারবা এফ প্রাইম ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5, সো 30 নিউটন। দ্যাটস ইট। আচ্ছা সরি, একটু ভুল লিখে ফেলছি, এটা 2 হবে, 5 লিখছি, ধুত্তরি কি লিখলাম, হ্যাঁ সরি সরি সরি, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2, সো এটা হয়ে যাবে 12 নিউটন। 20 নিউটন থেকে একটা পার্ট যদি হয়ে যায় 30 নিউটন, তাহলে তো আর দুনিয়াদারি এক জায়গায় থাকবে না, তাই না? হ্যাঁ সোহা, তুমি ঠিকঠাক বলছো। সো আই গেস আইডিয়া কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কি বলতেছিলাম, 4 কেজি এসে 6 কেজিকে একটা ধাক্কা দিছে এফ প্রাইম ফোর্সে, দেন রিঅ্যাকশন ফোর্স পাইছে এফ প্রাইম। সো 4 কেজিতে ফোর্স আছে দুইটা, 6 কেজিতে ফোর্স আছে গায়ে লাগানো ফোর্স কয়টা সেটা দেখবো, কারণ সবগুলাকে ভেঙে ফেলতেছি আমি, সবাইকে ভেঙে চুরে এক জায়গায় করে দিছি। সো এরপর 6 কেজিতে আছে একটা ফোর্স। দুইজনের জন্য দুইটা ইকুয়েশন লিখলাম, এটা 4 কেজির জন্য, এটা 6 কেজির জন্য। দুইটা ইকুয়েশনকে যোগ করে দিয়ে পেয়ে গেলাম, এ এর মান বসাই দিয়ে এফ প্রাইম পেয়ে গেলাম। এফ প্রাইমে আসলে চাইছিলাম না, তো কি চাইছিল? ফাইন্ড দ্য রিঅ্যাকশন ফোর্স অন 4 কেজি ব্লক অ্যাপ্লাইড বাই দ্য 6 কেজি ব্লক। সো এই কোশ্চেনের মানে কি? এর মানে হলো এফ প্রাইম কত এটাই বের করতে বলছে, রাইট? এক্সিলারেশন বের করতে বলছে, তার মানে কি এ কত, এই দুইটা জিনিস জানতে চাইছিল, বাইর হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারছি আশা করি। এটা যদি বুঝতে পারি, একটা কোশ্চেন আছে
an airplane of mass 1000 kg is flying in a straight line at a constant speed. Air friction force is 1800 Newton. The net force exerted on the airplane will be blah 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 blah. বাইর করবা, একটু সবাই চ্যাট বক্সে আমাকে এটা আনসার জানায় দাও, দেখি একটু কি আসে আনসার তোমাদের। আনসারটা বলে ফেলো। ওকে, সো এই প্রবলেম দেখতে অনেক কঠিন লাগে, বাট ম্যাথটাতে এই একটা ছোট্ট জিনিস জাস্ট একটু দেখো। কনস্ট্যান্ট স্পিডে হলো গিয়ে মুভ করতেছে, সো কনস্ট্যান্ট স্পিডে যদি মুভ করে নো চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্পিডে মুভ করতেছে, সো নো চেঞ্জ ইন ভেলোসিটি, সো এক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। অ্যাজ এ রেজাল্ট নিট ফোর্স কত হবে বলো তো? এফ নিট ইজ ইকুয়াল টু 0, কারণ এফ নিট সমান কি এম এ, এর ভ্যালু তো 0, তো এটা হয়ে যাবে 0। আই গেস এটা তাইলে বুঝতে পারছি সবাই, ইজি একটা প্রবলেম ছিল। এন্ড এর সাথে সাথেই আমাদের আজকের এই ফাউন্ডেশনের যে পার্টটা ছিল ক্লাসে, সেটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিব। তার আগে একটা ছোট্ট জাস্ট একটা ঘোষণা দিয়ে রাখা, ওই যে একটু আগে বলছিলাম 13 জুন থেকে তাইলে ফাউন্ডেশনের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং এইভাবেই আজকের এই ক্লাসে যেরকম দেখলাম আমরা কত ছোট্ট একটা টপিক নিয়ে কতটা ডিটেইল ডিসকাশন করলাম, যাতে এই টপিকের কনসেপ্টে তুমি আর একটুও বাধা না পাও, কোথাও কোথাও যাতে তোমার কোনো ঘাটতি না থাকে বোঝার মধ্যে। সো দেরি না করে সবাই কিন্তু ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, 13 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা এর পরে যেটা শুরু করব সেটা হলো আমাদের কলেজ এডমিশন প্রোগ্রামের ক্লাস। ওকে, সো আমরা এখন আমাদের কলেজ এডমিশনের ফ্রি ক্লাসটা শুরু করব। একটু জাস্ট শুরুতে আর কি ইন্ট্রোডাক্টরি একটু কথাবার্তা বলবো যে এখানে আসলে আমাদের ফোকাসটা কোথায়। সো তোমরা হয়তো জানো, যেহেতু তোমরা মাত্রই এসএসসি দিলা, যে তোমরা জানো যে সব জায়গাতেই যদিও এসএমএস দিয়ে তোমাদের বাছাই করা লিস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কলেজ ঠিকঠাক করা হইলেও বাংলাদেশের 3টা কলেজ, প্রথম 3টা কলেজ নটরডেম, তারপর ক্রস আর সেন্ট জোসেফ, এই 3টা জায়গায় কিন্তু এখনো প্রিভিয়াস আগের মতো আর কি অ্যাডমিশন টেস্ট নিয়ে পরীক্ষা নেওয়া হয়, যাতে তারা তাদের নিজেদের মতো প্রার্থী নির্ধারণ করে নিতে পারে। সো এই যে কলেজগুলো, এগুলোর ব্যাপারে আসলে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, সবারই সব জায়গা থেকে। সো এই কলেজে তোমার চান্স পাওয়ার পথ আরো একটু সুগম করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন, এটা হলো গিয়ে তোমার কলেজ এডমিশন প্রোগ্রাম। সো এই কলেজ এডমিশন প্রোগ্রামের মধ্যে তোমার মেইনলি কি কি জিনিসপত্র লাগবে তার আগে একটু বলে নিই। কলেজ এডমিশন গুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি দেখো, এবার সব সাবজেক্ট থেকে কিছু না কিছু কোশ্চেন আসছে, কখনো কখনো এমসিকিউ আসছে, কখনো কখনো এসিকিউ আসতেছে, শর্ট অ্যান্সার কোশ্চেন যাকে বলতেছি। সো এই সবকিছুর সাথে তুমি যাতে আসলে সুন্দর করে ডিল করতে পারো বা সিনারিওর সাথে তোমাকে পরিচয় করায় দেওয়ার জন্যই এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে ভর্তি হলে তুমি দেখো কি কি পাইতেছো। 8টা প্রশ্ন ব্যাংক আছে, 8টা বিষয়, 30টা ক্লাস পাচ্ছ টোটাল। এই 30টা ক্লাসের সাথে আবার হলো কেউ তোমার ডেইলি এক্সাম 30টা, আবার 8টা উইকলি এক্সাম, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য সব থেকে ভালো উপায় হলো গিয়ে পরীক্ষা দেওয়া, প্র্যাকটিস করা, পরীক্ষার হলের ভাইবটার সাথে পরিচিত হওয়া। দেন দেখো আরো বেশি পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল 16 সেট পরীক্ষা হচ্ছে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলো। তুমি যদি ঠিকঠাক মতো পরীক্ষাগুলো দাও, তাইলে দেখবো তোমার পরীক্ষা ভীতিটা কেটে গিয়ে পরীক্ষা হলে ভালো করতে পারতেছো। ভাইভা ক্লাস হইতেছে 2টা, মক ভাইভা একটা হইতেছে। সো ভাইভা ক্লাস 2টাতে আমরা অ্যাকচুয়ালি তুমি ভাইভাতে কি করা উচিত, কি করা না উচিত না, কি কি করলে ভালো হয়, তোমার কি কি জায়গা থেকে কোশ্চেন গুলা করা হতে পারে, এগুলো নিয়ে কথা বলবো। এবং তোমার প্রিপারেশনটাকে আরো একটু মজবুত করার জন্য তোমার মক ভাইভা থাকবে পরীক্ষার আগে আগে, যেখানে তুমি এসে ভাইভা দিতে পারবে আমাদের কাছে। তারপর আসতেছে ফাইনাল মডেল টেস্ট 10 সেট, যেখানে সব সাবজেক্ট মিলায় তোমার একেবারে রিয়েল পরীক্ষার মতো একটা পরীক্ষা নেওয়া হবে। আর কিউএনএ সেবা নিয়ে তো আমরা আগে কথা বলছি, যে কোনো কোর্সে ভর্তিও তুমি কিউএনএ যে সার্ভিসটা আছে সবসময় পেয়ে যাচ্ছে। সো এটার ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 7 জুন থেকে, মানে এই সামনে শুরু হইলো বলে। সো দেরি না করে অবশ্যই অবশ্যই এই কোর্সটাতে জয়েন করে নিবা। আমরা জাস্ট এখানে আজকের এই লেকচারে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আসছে সেই ধরনের, মানে সেই টাইপ থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু এমসিকিউ রিলেটেড প্রবলেম থ্রু আউট দ্য হোল ফিজিক্স বুক আমরা আজকে একটু এক্সপ্লোর করবো। এরকম করে সব সাবজেক্টেরই একটা একটা করে তোমার প্রি ক্লাস হবে। সো মোটামুটি তুমি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে আর বাই দিস টাইপস অফ। একটু আগাইতে থাকি আমরা, দেখি প্রবলেমগুলো কি আসছে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স? ফোর্সের ডাইমেনশন অনেকের মুখস্থ থাকে, অনেকের থাকে না, যেমন আমার ছোটবেলায় থাকতো না। হ্যাঁ, আমি যেটা করতাম, আমি তোমাকে ওইটাই শিখাবো। এফ ইজ ইকুয়াল টু আমরা বলি এম এ, রাইট? এফ ইজ ইকুয়াল টু এম। সো এম এ কে আবার আমি লিখতে পারবো কিভাবে দেখো।
এম এ কে আমি লিখতে পারবো হলো এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি হিসাবে। সো এবার তুমি চিন্তা করো এখানে কি কি আসতেছে। এই এম এর জন্য আসতেছে কেজি, এই দুইটা থেকে আসতেছে মিটার পার সেকেন্ড, আর এখান থেকে আসতেছে একটা সেকেন্ড। সো আলটিমেটলি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, কেজি মিটার, সরি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে এবার মাত্রায় কনভার্ট করে দাও বা ডাইমেনশনে, এম এল টি ইনভার্স। ঠিক আছে, এম এল টি ইনভার্স টু। সো এম এল টি ইনভার্স টু, এই যে এ নাম্বার, এটা হয়ে যাবে তাহলে আমাদের কারেক্ট আনসার। আই গেস এটা তাহলে বুঝতে পারছি। তোমরা চ্যাটেও আমাদেরকে আনসার জানাইতে পারো, এই যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আনসার জানাচ্ছ। তারপর ইউনিট অফ কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটির ইউনিট কি, কন্ডাক্টিভিটি কোথা থেকে আসে আসলে আমি যদি একটু ছোট্ট করে তোমাদেরকে বলি। এই যে আমরা এরকম জি শিখছিলাম, ওহমস কনস্ট্যান্ট জি ইজ ইকুয়াল টু সিগমা ইনটু এ বাই এল, এরকম ছিল। সো এই যে সিগমাটা, এখানে এই সিগমাকে কিন্তু আমরা বলতেছি হলো কন্ডাক্টিভিটি। ঠিক আছে, দিস ইজ কন্ডাক্টিভিটি। এই যে কন্ডাক্টিভিটি, এটা কিন্তু আবার তোমাদের মনে আছে কিনা, কন্ডাক্টিভিটি ইজ দ্য অপোজিট কোয়ান্টিটি অফ তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে একটু চিন্তা করে বলো তো, স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা আছে এটার ইউনিট কিন্তু ওহম মিটার, রাইট? স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট যদি হয় ওহম মিটার, তাহলে বলো তো সিগমার ইউনিটটা কি হয়ে যাবে? এটা কিন্তু হয়ে যাবে ওহম, সরি, হয়ে যাবে ওহম মিটার হোল ইনভার্স, জাস্ট 1/, হয়ে যাবে। দেখো তো কোনটা হবে, ওহম মিটার হোল ইনভার্স। এখানে তাহলে আনসার হবে কিন্তু এ নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা যদি বুঝে যাই, চলে যাবো পরের স্লাইডে। আর লাইট ইয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? প্রথম কথা, এই যে দেওয়া আছে এটা আর এটা, এই দুইটা হবে না। এটা আমরা শুরুতে কেমনে বুঝতেছি একটু বলি, এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, রিজনটা কি? লাইট ইয়ার বেসিক্যালি, লাইট ইয়ার যখন লিখতেছি, লাইট ইয়ার বেসিক্যালি ডিস্টেন্স ইন্ডিকেট করে, ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট, ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন এ ইয়ার, ইন আ ইয়ার। তাহলে জাস্ট সিম্পলি চিন্তা করো তুমি কিভাবে বাইর করতে পারো এটা। সোজা হিসাবে এস ইজ ইকুয়াল টু সি ইন্টু টি। তাহলে সি এর ভ্যালু কত তোমার, 3 ইন্টু 10⁸ ইন্টু টাইমটা লাগবে। টাইম কত বলো তো, 1 ইয়ার। তো তার মানে হলো একদিনে 86400 সেকেন্ড, তার সাথে হইলো গিয়ে 365 মাল্টিপ্লাইড হয়ে যাবে। এইটা হওয়া উচিত তাইলে তোমার আনসার। তো এখান থেকে একটু দেখো কোনটাকে আনসারের মধ্যে পড়তেছে, 365 ইন্টু 12 ইন্টু 3600 মিটার, কোনটাই কিন্তু আনসারের মধ্যে পড়তেছে না। সো তোমার 1 লাইট ইয়ার যে ডিস্টেন্সটা বলতেছি, এটা বেসিক্যালি কি হবে, সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু একটু কষ্ট করে মাল্টিপ্লাই করে নিতে হবে। তো এটা আমি বুঝতে পারতেছি যে এই 86400 যেটা আছে, এটা একদিনে কত সেকেন্ড সেটা বাইর করা খুব একটা কঠিন কিছু না। 24 ইন্টু 3600, এটাও ঠিক আছে। বাট বাকিটুকুর কিন্তু এই যে 3 ইন্টু 10⁸ এটা নাই। সো এটার কিন্তু কারেক্ট আনসার আমি এখান থেকে পাচ্ছি। তাহলে 1 লাইট ইয়ার যে ডিস্টেন্সটা, দিস ইজ দ্য ডিস্টেন্স। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, পরেরটাতে যে স্ক্রু গজ মুভস 4 মিলিমিটার ফরওয়ার্ড ফর 2 কমপ্লিট টার্নস। 2 কমপ্লিট টার্নস এসে 4 মিলিমিটার সামনে যায়। নাম্বার অফ ডিভিশনস ইজ 50। হোয়াট ইজ এলসি? এলসি মিন্স লিস্ট কাউন্ট, রাইট? লিস্ট কাউন্ট। আচ্ছা, সো লিস্ট কাউন্টের ভ্যালু জানতে চাইছে। তার আগে আমার প্রথমে লাগবে কিন্তু পিচ। পিচ তাইলে কি, একবার ঘুরলে কতটুকু যায়, রাইট? পিচ হইলো কি, একবার ঘুরলে কতটুকু যায়। না, তোমাকে বলতেছে moves 4 মিলিমিটার ফর 2 কমপ্লিট টার্নস। 2টা কমপ্লিট টার্নসে 4 মিলিমিটার, তাহলে আমি বলতে পারি 4 mm ইন 2 টার্নস। ঠিক আছে, আই মিন 2 টার্নসে হয় হইলো 4 mm, তাহলে 1 টার্নে কত হবে, 4/2 mm, দ্যাট ইজ 2 mm। এইটুকু যদি আমি বলতে পারি, তাহলে পিচ সমান কত পেয়ে যাচ্ছি, 2 mm। এবার এলসি সমান আমরা জানি, এলসি ইজ ইকুয়াল টু পিচ বাই
নাম্বার অফ ডিভিশন। এবার করে ফেলো, এটা হয়ে যাবে 2 ডিভাইডেড বাই এখানে কত চলে আসবে বলো তো 50। এত এম এম তার মানে 1/25 mm, 1/25 mm। তাহলে 1/25 কোনটা হবে বলো তো? 1/25 সমান 0.04 আসা উচিত, বাট আমরা একটু চেক করে দেখে নিব। হ্যাঁ 0.04, ঠিক আছে 0.04 mm। তাহলে 0.04 কোথায় আছে? এটা দেখো এ নাম্বারে আছে, সো এ হয়ে যাবে কিন্তু তোমার সঠিক উত্তর। ওকে, এটা পারলাম আমরা। কয়টায় চলে যাবো? A man reached to point B from point A with 20 meter per second speed and then traveled back to A with 5 meter per second speed. Distance between A and B is 20 meter. What is his average speed? এই সেম জায়গায় যদি ভেলোসিটি বলতো এটা হয়তো 0। ভেলোসিটি বললে 0 হইতো। রিজন কি? ভেলোসিটি মানে হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তুমি চিন্তা করো, সে গেছে আবার ফেরত আসছে, সো ডিসপ্লেসমেন্ট 0। টাইম যাই হোক না কেন আলটিমেটলি ভেলোসিটি কিন্তু 0 হবে। বাট স্পিডের ক্ষেত্রে ব্যাপারটা তুমি চিন্তা করো, 20 মিটার পার সেকেন্ড স্পিডে গেছে, আবার হলো 5 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে, ঠিক আছে স্পিডে আর কি। সো এখান থেকে দেখো আমি বলতে পারবো তাহলে টাইম যাইতে লাগছে কতক্ষণ? 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গেছে 1 সেকেন্ড। t2 ফেরত আসছে সময় বলতেছে হলো ট্রাভেল ব্যাক টু এ উইথ 5 মিটার পার সেকেন্ড। সো 20 মিটার 5 মিটার পার সেকেন্ডে আসছে, তো লাগছে 4 সেকেন্ড। তাহলে একটু তুমি চিন্তা করো, তার ভি অ্যাভারেজ যদি করি দ্যাট উইল বি বেসিক্যালি 20 প্লাস 20, দুইবার আসছে গেছে, আর টাইম হবে 1 প্লাস 4 5, সো 40/5 দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড হয়ে আছে, এই যে এ নাম্বার যেটা এটা তাইলে হবে আমাদের কারেক্ট আনসার। বাট আ বল ইজ থ্রোন আপওয়ার্ড উইথ ভেলোসিটি অফ 19.6 মিটার পার সেকেন্ড। যদি না জেনে থাকো এই 19.6 কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, টুয়াইস জি। হোয়াট ইজ ইটস এভারেজ ভেলোসিটি? তার পুরাটা জায়গা এভারেজ ভেলোসিটি কত হবে? তাহলে আ বল ইজ থ্রোন আপওয়ার্ড উইথ আ ভেলোসিটি অফ 19.6 মিটার পার সেকেন্ড। সো প্রথমেই একটা সোজা জিনিসপত্র হিসাব করো, উপরে যখন থ্রো করছো এই সেম অঙ্কটাই এখানে আসতেছে, এভারেজ ভেলোসিটি বলছে। এবার তুমি উপরে থ্রো করলে কি হয়? বলটা উপরে যায়, গিয়ে আবার ব্যাক করে আসে। এখানে যদি আসে তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয় বলতো? ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 0, সো এভারেজ ভেলোসিটি কত হবে? অবশ্যই 0। একটু আগে যেটা বলতেছিলাম, এভারেজ ভেলোসিটি বের করতে গেলে ডিসপ্লেসমেন্ট লাগে, ডিসপ্লেসমেন্টে কিন্তু 0 হয়ে যাচ্ছে যদি আগের জায়গায় ফেরত চলে আসে। সো আই গেস এটাও বোঝা গেছে। আমি চলে যাবো পরেরটাতে। কনস্ট্যান্ট ফোর্স F is applied on a unit mass. তাইলে unit mass means 1 kg mass. 1 kg mass for 1 second. If initial velocity is v naught, what will be the final velocity? তাহলে চিন্তা করো, ইনিশিয়াল ভেলোসিটি যদি তোমার v naught হয়, প্রথমে a টা লাগবে, a is equal to f by m। তাহলে বলতেছে ফোর্স অ্যাপ্লাই করছো, সো f by 1 kg unit mass, সো f হইলো গিয়া তোমার অ্যাক্সেলারেশন, and then final velocity is equal to বলতে পারো v naught plus at। তাহলে চিন্তা করো, v naught হইলো গিয়ে তোমার v naught প্লাস a এর ভ্যালু হলো f ইনটু t এর ভ্যালু 1, তার মানে কত আসতেছে? v naught plus f। ঠিক আছে, তাহলে v naught plus f এই যে b নাম্বারে আছে, দ্যাট ইজ ইওর অ্যানসার। কাহিনীপত্র শেষ, ইজি জিনিসটা। আচ্ছা, পরেরটা চিন্তা করো। পরের কোশ্চেনে কি বলছে আমাকে? এই কোশ্চেনটাতে বলতেছে 200 মিটার লং ট্রেন passes 600 মিটার লং bridge with 36 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি। What will be the time required to pass the bridge? ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে যে ট্রেন যখন, এটা লেটস এ ট্রেন একটা ব্রিজ কে ক্রস করে, ঠিক আছে, লেটস এটা একটা ব্রিজ, তো সে কিন্তু তখন দুইটা লেংথ কেই ক্রস করে, নিজের লেংথ L1 এবং ব্রিজের লেংথ L2, দুইটাই ক্রস করে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট L ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে বলতো? 600 আর 200, 600 প্লাস 200 মিলায়ে 800 মিটার লং ব্রিজ হয়ে যাবে। এটা ক্লিয়ার সবার কাছে? একটা জিনিস দেখো, এটা 36 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে,
মিটার পার সেকেন্ডে নিতে হইলে কি করি আমরা 3.6 দিয়ে ডিভাইড করি, এত মিটার পার সেকেন্ড, তাহলে চলে আসবে 10 মিটার পার সেকেন্ড। কাহিনী শেষ। এই ছোট্ট ট্রিকটা কিন্তু মনে রাখতে পারো, কাজে দেয় জীবনে খুব। তাহলে দেখো আলটিমেটলি এবার তোমার টাইম কতক্ষণ লাগবে, টি উইল বি এই 800 মিটার যাবে সে 10 মিটার পার সেকেন্ডে, সো 80 সেকেন্ড। কাহিনী শেষ। ঠিক আছে, আনসার কত চলে আসবে বলো তো, 80 সেকেন্ড। সো দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার। তাহলে চলে যাবো পরেরটাতে। What will be the motion of the object which is left to fall from a window of a moving train according to a passenger standing on a platform? তাহলে চিন্তা করো, বলতেছে একটা মোশনে থাকা ট্রেনের ভিতরে একটা বলকে যদি ছেড়ে দাও উইন্ডো দিয়ে, তাইলে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকা একজনের কাছে কি মনে হবে সেটা। সো লেটস সে এটা হলো আমার মুভিং ট্রেন, এই প্ল্যাটফর্মে একটা লোক এখানে দাঁড়ায় আছে। এবার ও কি দেখতেছে এটা আমার হাইড করতে হবে। তার মনের মধ্যে কি চলতেছে এটা আমার কাছে জানতে চাইছে। সো লেটস সে এই যে লোকটা দাঁড়ায় আছে, এবার বলটাকে যখন ফেলতেছে একটু চিন্তা করো, বলটা কি, ট্রেনটা যদি মুভিং অবস্থায় থাকে, বলটাও মুভিং অবস্থায় আছে, এবার লোকটা তো বলের তো ভেলোসিটি দেখবেই, সাথে আবার নিচেও পড়তেছে। তাহলে তুমি একটু চিন্তা করো ব্যাপারটা কিরকম হবে, সামনেও যাচ্ছে নিচেও পড়তেছে, সামনেও যাচ্ছে নিচেও পড়তেছে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু পড়বে এরকম হয়ে। আমি কি বুঝাইতে পারছি? আলটিমেটলি পড়বে এরকম হয়ে, সামনেও যাচ্ছে নিচেও পড়তেছে, কারণ ট্রেনটা যেহেতু হইলো গিয়ে তোমার স্পিডে যাচ্ছিল, সো ট্রেন থেকে ছেড়ে দিলে ট্রেনের যে ভেলোসিটি আছে, ওই যে ইনার্শিয়া পড়ছি না আজকের ক্লাসে, ট্রেন থেকে ছেড়ে দিলে বলের মধ্যে কিন্তু কিছু ইনার্শিয়া রয়ে গেছে যেটা ট্রেনের দিকে তাকে টানতেছে, সাথে নিচে পড়তেছে, তো মিলায় এরকম করে পড়বে। তো এই যে পাঁচটা সেটা হয়ে যাবে একটা প্যারাবোল। ঠিক আছে, এটা হয়ে যাবে একটা প্যারাবোলিক পাথ। ঠিক আছে, সো এই পাঁচটা প্যারাবোলিক পাথ, আশা করি এটা বুঝতে পারছি। কয়টায় চলি, M1 and M2 masses are flown from H1 and H2 height. তাহলে দুইটা অবজেক্ট H1 H2 থেকে ছাড়ছে, what is the ratio of their flight time will be? H1 আর H2 হাইট থেকে যদি ফেলো, তাহলে H1 সমান আমি বলতে পারবো হাফ g ইন্টু T1 স্কোয়ার, H2 সমান বলতে পারবো হাফ g ইন্টু T2 স্কোয়ার। তাহলে একটু ফ্লাইট টাইম T1 is to T2 সমান কি লেখা যায় দেখো তো, that will be root over H1 is to H2। M এর সাথে কোনো রিলেশনই নাই। এই যে M1 and M2 বলছে, এদের does not depend on the mass, অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ডই করে না। তাহলে আনসার কি চলে আসবে বলতো, C is equal to root over H1 is to root over H2, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, তা আমি জিজ্ঞেস করছো হাইপারবোলাটা বললেও ভালো হয়। হাইপারবোলা, প্যারাবোলা এই জিনিসপত্রগুলা কনিকের বিভিন্ন শেপ, দেখতে তোমাদের কাছে এখন একই রকম মনে হবে, কিন্তু একটু বড় হয়ে যাও, মানে এটারে উঠলে কনিক্স নিয়ে ডিটেইলস পড়াশোনা আছে। ঠিক আছে, তো এই শেপ গুলার কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, কিছু স্পেসিফিক পার্থক্য আছে, যেগুলো নিয়ে আমরা এইখানে স্কোপের মধ্যে কথা বলা আসলে খুব বেশি সুযোগ নেই। ঠিক আছে, সেগুলো পাবা সামনে। আমি জাস্ট আপাতত এটাকে প্যারাবোলা হিসেবে রাখতেছি, ইকুয়েশনটা ওই ফরম্যাটের আসে। হ্যাঁ, আচ্ছা, but two objects 2 meter apart are in air medium has attraction force of 5 Newton. Without changing any other parameter, they are placed in kerosene density 800 kg per meter cube. What will be their attraction force? মনে আছে attraction force F is equal to কি ছিল, G into M1 M2 by R square. সিম্পলি চিন্তা করো, এই যে G টা ছিল, এটা কিন্তু ইউনিভার্সাল ছিল, রাইট? দিস ইজ ইউনিভার্সাল, মানে তুমি মিডিয়াম চেঞ্জ করো না, দুনিয়ার যা ইচ্ছা চেঞ্জ করে ফেলো, সি এর ভ্যালু চেঞ্জ হবে না। সো যা ইচ্ছা করো না কেন, ফোর্সে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসবে না। সো বলতেছে কি, হোয়াট উইল বি দেয়ার অ্যাট্রাকশন ফোর্স ইন কেরোসিন, ইকুয়াল আগের যা ছিল তাই থাকবে, কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না এই ফোর্সে। সো গ্র্যাভিটেশনাল ফোর্সের কিন্তু এটা খুব বিখ্যাত একটা বৈশিষ্ট্য যে মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। বাকি তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলো, ম্যাগনেটিক ফোর্স বলো, কিংবা অন্যান্য ধরনের ফান্ডামেন্টাল ফোর্স গুলো আছে সেগুলো তোমার মিডিয়ামের উপর ডিপেন্ড করে, বাট গ্র্যাভিটেশনাল ফোর্স মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আচ্ছা পয়েন্টটা, in a collision between truck and rickshaw, which one has higher tendency of damage? Common sense, rickshaw, বাট এটা চাইলে আমরা ওই যে ইয়ে দিয়ে দেখাইতে পারি, আমাদের যে
ইলাস্টিক কলিশনের কিছু ফর্মুলাস আছে। ইলাস্টিক কলিশনের ফর্মুলার মধ্যে দেখা যাবে ট্রাকের ম্যাস অনেক বেশি, রিক্সার ম্যাস অনেক কম। সো দুইটার মধ্যে যখন কলিশন হয় দেখা যায় যে রিক্সাটা অনেক স্পিডে উড়ে চলে যায়। ঠিক আছে, এটা কমন সেন্স দিয়ে খাটায় দেখাই দিলাম, বাট তুমি চাইলে এই ধরনের কেস কিন্তু দাঁড় করায় দিতে পারো। কারণ কি, রিক্সার ম্যাস কম আর ট্রাকের ম্যাস অনেক অনেক বেশি। ঠিক আছে, এই আর কি। পরেরটা যাই, which type of friction prevails in case of aeroplane? এরোপ্লেনের উপর কি ধরনের ফ্রিকশন কাজ করে? স্ট্যাটিক, রোলিং, ভিসিড, আর হইলো গিয়ে তোমার নো অ্যান্সার। চিন্তা করো, স্ট্যাটিক তো কাজ করার কোনো কারণই নেই। স্ট্যাটিকটা কার উপর কাজ করে? স্টেশনারি অবজেক্টের উপর। আচ্ছা, রোলিং কখন হয়? যখন কেউ রোল করে। এরোপ্লেন রোল করে না। ভিসিড বলতে যদি ভিসকাসটা বোঝায় থাকে, ভিসকাস ফ্রিকশন যেটা আছে এই জিনিস কাজ করে অফ এয়ার। এয়ারের যে ভিসকাস ফ্রিকশন এটা অবশ্যই অবশ্যই কাজ করে। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার। নো অ্যান্সার তো হচ্ছে না। ঠিক আছে, পারলাম। আচ্ছা, এরপর হাউ মাচ অ্যাট্রাকটিভ ফোর্স ওয়ার্কস এট টুয়াইস দ্য রেডিয়াস হাইট ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। তাইলে বলতেছে কি, আর্থের সেন্টার থেকে রেডিয়াসের ডাবল হাইটে, সো সেন্টার থেকে রেডিয়াসের ডাবল হাইটে তোমার অ্যাট্রাকশন ফোর্স কত টাইমস? সো জাস্ট সিম্পলি চিন্তা করো, জি দিয়ে হিসাব করলে তো চলে। জি ইজ ইকুয়াল টু আমরা বলি জি এম বাই এই আর এর জায়গায় কত হয়ে যাবে এখন বলো তো? 2r হোল স্কয়ার, তাই না? জি এম বাই 2r হোল স্কয়ার। সো দ্যাট উইল বি জি এম বাই 4 ইন্টু আর স্কয়ার। সো এবার দেখো এখানে এই যে জি এম বাই আর স্কয়ার যেটা আছে, gm by r square, that is the basic g. So যদি basic g হয় এটাকে লিখতে পারতেছি 1/4 times of g earth. So earth surface এ যা হয় তার 1/4 times হয়ে যাবে। কতটুকু অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে? নরমালি যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তার 1/4 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা দিলে পারলাম। চলে যাবো এখানে, বলতেছে 2% of 3 kg and 40 kg mass jumps at a different direction with 3 and 1.5 meter per second speed from a static boat of 150 kg. What is the final momentum of the boat? আচ্ছা, সিম্পলি চিন্তা করো, ফাইনাল মোমেন্টাম জানতে চাইছে। ফাইনাল মোমেন্টাম সমান কি হবে? ইনিশিয়াল মোমেন্টাম না? একটু চিন্তা করো, ইনিশিয়ালি তো সবকিছু ফিক্স ছিল। ইনিশিয়ালি সবকিছু কিন্তু ফিক্স ছিল। এই যে জাম্প করছে স্পিড ফ্রম আ স্ট্যাটিক বোট, তাহলে ইউ ছিল 0। অ্যাজ এ রেজাল্ট ইনিশিয়াল মোমেন্টামের ভ্যালু কিন্তু কত হবে বলতো? 0 হয়ে যাবে। কোশ্চেনটা তোমাকে ট্রিক করতেছে, দিচ্ছেই এমন ভাবে যেন তুমি প্যারা খেয়ে যাও। নরমালি যে অঙ্ক করে ভিসকাস ফ্রিকশন নাদিম জানতে চেয়েছো, এটা হলো কোনো একটা ধরো তোমার ওই যে ফ্লুইডের মধ্যে দিয়ে যখন কেউ যায় তখন ভিসকাস ফ্রিকশন কাজ করে। ফ্লুইড বলতে আমরা বুঝি দুই ধরনের জিনিস, গ্যাসিয়াস আর হলো কি লিকুইড। দুইটাকেই ফ্লুইডের মধ্যে রাখতেছি। ঠিক আছে, আচ্ছা, যে পানির মধ্যে হাত নাড়তে গেলে বা বাতাসে হাত নাড়তে গেলে দেখবা কেমন একটা বাধা বাধা লাগে, পানির মধ্যে নাড়তে গেলে দেখবা আরো বেশি লাগে। এটা কি ভিসকাস ফোর্স করতেছিল? ওকে, সো where force is negative, কোনটাতে হলো গিয়ে ফোর্স নেগেটিভ? এই যে একটা গ্রাফ দিছে, এটা হলো স্পিড ভার্সেস টাইম গ্রাফ। তাহলে স্পিড ভার্সেস টাইম গ্রাফের ফোর্স নেগেটিভ মানে কি? ফোর্স ইজ নেগেটিভ মানে হলো গিয়ে acceleration is negative, so velocity decreases, right? এই তো, এই জিনিসই তো বলি, ফোর্স নেগেটিভ মানে ইজ নেগেটিভ, এ নেগেটিভ মানে হলো ভেলোসিটি ডিক্রিজ করতেছে। সো ভেলোসিটি কোথায় ডিক্রিজ করতেছে? এই যে এখান থেকে স্ট্রেট ধরে গেলে এখান পর্যন্ত। ঠিক আছে, এই যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা হলো গিয়ে তোমার ভেলোসিটি নেগেটিভ। আই গেস এটা বুঝতে চাইলে কারো সমস্যা নেই। কোন জায়গা থেকে? তাহলে 2 থেকে 4 অবধি। সো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এই সি নাম্বারটা হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা বলতেছে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান while walking 10 মিটার হোল্ডিং আ চাইল্ড অফ 1.5 kg, g is equal to 10 মিটার পার সেকেন্ড। সিম্পলি চিন্তা করো, তুমি যখন হাঁটতেছো তোমার উপর একটাই ফোর্স আছে, আমরা কোনো ফ্রিকশন চিন্তা করতেছি না। লেটস সে বাচ্চা এখানে আছে, বাট কাহিনী হলো
আমরা হিসাব করতেছি কেবলমাত্র এমজি ফোর্স, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু কত হয়ে যায় 90 ডিগ্রি। সো W equals to F S cos 90 ডিগ্রি করলে that will be 0 জুল। সি নাম্বারটা হবে আমাদের কারেক্ট আনসার। আশা করি এটা তাইলে বুঝতে পারছি আমরা সবাই। চলে যাব পরেরটাতে, হাউ মাচ an object is to fall from 30 মিটার height to have kinetic energy twice of potential energy. Kinetic energy twice of potential energy. So kinetic energy E is equal to 2 EP. সিম্পলি একটা কাজ করো, ছোটবেলার জিনিসপত্র চিন্তা করে একটু, যে এই হাইট থেকে ধরো একটা অবজেক্টকে ফেলে দিলাম, এটা নিচে পড়বে, লেটস সে এই হাইটে এসে তার ওই কন্ডিশন স্যাটিসফাইড হবে, এটাকে আমরা বললাম এক্স হাইট। এখানে তার কাছে পুরোটাই ছিল mgh, রাইট, পুরোটা ছিল mgh, এখানে হয়েছে mgx, এটা হলো গিয়ে তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পয়েন্টে তার কাইনেটিক এনার্জি কি হবে? যতটুকু পোটেনশিয়াল এনার্জি লস করছে সেটা না, যা লস করছে, উপরে ধরো 50 জুল ছিল টোটাল, এখানে সে 20 জুল হয়েছে পোটেনশিয়াল, তার মানে 30 জুলটা কি কাইনেটিক। সো আমি যেটা বলতেছি ই কে সমান কি লেখা যাবে, mgh মাইনাস mgx। এটাই যদি লিখি, তো দেখো ই কে সমান লিখতে পারতেছি mgh মাইনাস mgx is equal to 2 into mgx. As a result, x becomes h by 3. So answer কত চলে আসবে, x is equal to 30 by 3, so 10 মিটার। এখানে কাহিনী আছে দেখো, how much an object is to fall, কতটুকু নামতে হবে বলতেছে, আর এই x কোথা থেকে, হাইট ফ্রম গ্রাউন্ড, এটা বলতেছি হাইট ফ্রম গ্রাউন্ড। চিন্তা করো ফল করবে কতটুকু, 10 মিটার যদি হাইট থাকতে হয়, ফল করতে হবে অবশ্যই 20 মিটার। দেখো এইসব অঙ্কই কিন্তু আমরা ভুল করে আসি পরীক্ষার হলে, তাই না? আর এটার একটা শর্টকাট আছে, চাইলে মনে রেখে দিতে পারো। শর্টকাট x is equal to h by n plus 1 for n plus 1 for ek equals to n times of it. That's it. এটা মনে রাখতে পারো, বাট ওই যে একটা কন্ডিশন আছে মনে রাখতে হবে তাইলে এখানে, যে এক্স টা কোথা থেকে মাপা, উপর থেকে মাপা, ইকুয়েশনের লেফট সাইডে কে আছে, রাইট সাইডে কে আছে, এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার থাকো তাহলে তুমি এটা অ্যাপ্লাই করে দিতে পারো, কোনো সমস্যা নাই আর কি। চলে যাচ্ছি পরেরটাতে, ন্যাচারাল মোল্টেন রক আর কল্ড। তাহলে ন্যাচারাল মোল্টেন যে রকটা আছে এটাকে আমরা কি বলি বলতো, এটা পারার কথা, একটু আমরা চ্যাট বক্স এটা দেখতে চাই। ওকে, সো এটাকে আমরা বলি হলো ম্যাগমা, রাইট, এটাকে কিন্তু বলি ম্যাগমা। ইয়েস, এই যে আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার দিছো। পরেরটা চলে যাই, 50 কেজি বয় অফ 1 কিলোওয়াট পাওয়ার ক্যান ক্লাইম্ব আ ফ্রিকশনলেস রোপ ইন হোয়াট সামথিং। আচ্ছা, সো সিম্পলি চিন্তা করো, পাওয়ারের ভ্যালু দেওয়া আছে তোমাকে, তাহলে আমরা পি সমান কি বলতে পারবো, উপরে উঠতেছে যেহেতু mgh বাই টি, উপরে তুললেই তো এটা বলা যায়, তাই না? সো এখান থেকে জানতে চাইছে টাইম কত, এম কত বলছে 50 কেজি, জি বলছে 10, আর এইচ বলছে কত, আচ্ছা 50 কেজি বয় অফ, আচ্ছা বাইর করবো কেমনে, তোমার এই যে এখানে একটা ডাটা নাই, mgh বাই টি আছে, মানে টি বাইর করার জন্য এখানে 1 কিলোওয়াট 1000 আছে, বাট এটা জানি না, এটা যেহেতু জানি না সুতরাং এটা বাইর করা সম্ভব না। ঠিক আছে, এটা বাইর করতে পারবো না। কেন পারবো না, তার কারণ হলো আমার কাছে ডাটা নেই, এনাফ ডাটা নাই, ইনসাফিসিয়েন্ট ডাটা। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে, ইন হুইচ টেম্পারেচার ডেনসিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম। এটা মুখস্থ জিনিস, আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস হইতে হয়, তাই না? তোমার in which temperature the density of water is maximum, so এটা 4 ডিগ্রি সেলসিয়াস এর কথা এখানে 40 ডিগ্রি দিয়ে রাখছে। এটা কি আমরা সবাই জানি? এটার আনসার কি আমরা সবাই জানি? এটার আনসার কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত, 40 ডিগ্রি না। 4 ডিগ্রি সেলসিয়াসের যে ওয়াটার আছে তার হইলো গিয়ে ডেনসিটি সব থেকে হাই। পরেরটা, what is the reduced what is reduced of an object while immersed in liquid? So যখন আমরা লিকুইডে কোনো একটা অবজেক্টকে ইমার্জ করি তার কি জিনিস রিডিউস হয়ে যায়? সো কমে হইলো গিয়ে ওয়েট,
ডেনসিটি, হাইট, ম্যাস এগুলো তো ফিজিক্যাল প্রপার্টি, রাইট? ফিজিক্যাল প্রপার্টি তো চেঞ্জ হইতে পারবে না, এটাকে তুমি কেমনে চেঞ্জ করবে? চেঞ্জ করার কোনো উপায় নেই। সো আই গেস এটা বুঝতে কারোর খুব একটা সমস্যা থাকার কথা না, ইজি জিনিস, রাইট? আচ্ছা, পরেরটা, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1000 লিটার আইস আফটার মেল্টিং? ডেনসিটি অফ আইস দেওয়া আছে, তাইলে তুমি দেখো আমাকে ভলিউম দিছে, আমি তাইলে এইটুকু বুঝতে পারতেছি রো ইজ ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি। সো আমার কাছে জানতে চাচ্ছে হইলো গিয়ে ভলিউম ভি কত হবে। ভি উইল বি, চিন্তা করো তোমাকে বলতেছে যে আইস আছে, আইসটা মেল্ট করে যাবে একটু পরে। সো এইখানে তোমার কাছে এম কতটুকু আছে এটা আগে বাইর করো, ম্যাস কতখানি, ম্যাস তো সেম। তো আমরা একটা কাজ করি, ম্যাসটা যেহেতু সেম থাকবে, এম ইজ ইকুয়াল টু রো ভি। সিম্পলি জাস্ট চিন্তা করো যে নর্মালি রো আইস বি আইস উইল বি রো ওয়াটার বি ওয়াটার। এবার জাস্ট এখান থেকে তুমি বি অফ ওয়াটার বাইর করে ফেলো কত। রো কত বলতেছে আমাকে 920, রাইট? 920 আর ভলিউম হলো 1000 লিটার। সো 1000 ইন্টু 10⁻³ মিটার কিউবে নিয়ে গেলাম, কারণ লিটার থেকে মিটার কিউবে নিতে হইলে 10⁻³ মাল্টিপ্লাই করতে হবে। আর নিচে কত চলে আসবে বলতো? 1000। সো এটা কাটা, তাহলে আলটিমেটলি আনসার চলে আসবে 0.920 কেজি, সরি কেজি না, মিটার কিউব। এত মিটার কিউব, 0.920 মিটার কিউব। সো কারেক্ট আনসার এই যে ডি নাম্বারটা, ঠিক আছে? কারেক্ট আনসার হবে ডি নাম্বারটা। আচ্ছা, আর এটা কিন্তু একটা মজার জিনিস জেনে রাখো, পানিকে যদি আইস করে দাও পানির কিন্তু ভলিউম বেড়ে যায়, ঠিক আছে? পানির ডেনসিটি, সরি পানি বলছি, বরফের কিন্তু ডেনসিটি কম, পানির ডেনসিটি বেশি। এটা বেশ মজার জিনিস, আশা করি এটুকু জানি। এরপর চলে গেলাম, রেশিও অফ ডায়ামিটার অফ আ হাইড্রোলিক পিস্টন আর 1:2। তাইলে ডায়ামিটারের হইলো গিয়ে রেশিও বলতেছে 1:2। অ্যাপ্লাইং 500 নিউটন স্মলার পিস্টন, sorry, applying 500 Newton smaller piston is pushed 20 centimeter downwards. How much should the bigger piston move? The bigger piston কতটুকু মুভ করবে সেটা তোমার কাছে জানতে চাচ্ছে। সো একটু জাস্ট সিম্পলি চিন্তা করো, 500 নিউটন যদি হয়, তোমার এখানে এই এরিয়ার রেশিও লাগবে। সো F1 by F2 is equal to A1 by A2, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো F1 বাই F2 সমান কত হয়ে যাচ্ছে? 1:2 যেহেতু বলছে, এটা হয়ে যাবে 1:2 হোল স্কোয়ার। তাইলে F2 সমান তুমি পেয়ে যাবা, একবারে যদি লিখি 4 × 500। আচ্ছা, নাও আমরা বলতে পারবো কি F1 L1 is equal to F2 L2, মান বসাও এবার। তাহলে L2 is equal to F1 ছিল কত? 500, এটাতে গেছিল কতটুকু? 20 সেন্টিমিটার গেছিল। পরে ওই পাশে গিয়ে এটা হয়ে গেছে 4 × 500। তাইলে 500 কাটা চলে গেলে এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার, শেষ চলে যাবে 5 সেন্টিমিটার। সো এই যে সি নাম্বার যেটা আছে এটা হবে আমাদের কারেক্ট আনসার। আমি আশা করি তাইলে এটা ক্লিয়ারলি সবাইকে বুঝাইতে পারছি, খুব একটা কঠিন কিছু ছিল না। এই যে হাইড্রোলিক প্রেসের এই ফর্মুলা গুলো আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, চলে যাও পরেরটাতে, বলতেছে রেশিও অফ সাউন্ড ভেলোসিটি অফ টু মিডিয়াম ইজ 1:3. হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার ওয়েভলেংথস? তাইলে বলতেছে রেশিও অফ সাউন্ড ভেলোসিটি অফ টু মিডিয়াম, দুইটা আলাদা আলাদা মিডিয়ামে তাদের ভেলোসিটি হলো 1:3, তাদের ওয়েভলেংথ এর রেশিও কত? তো ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ল্যামডা। এফটা সেম রাখতেছো, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। প্রপোর্শনাল টু হইলে একটা যদি 1:3 হয়, অন্যটাও কত হবে? 1:3 কিন্তু হবে। সো এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম থাকবে না। Which step is more efficient to hear an echo standing from the farthest point in a closed air conditioned room? তাইলে কোন একটা এয়ার কন্ডিশন রুমের সব থেকে দূরবর্তী পয়েন্টে দাঁড়ায় থেকে তুমি সব থেকে এফিশিয়েন্টলি কিভাবে ইকো শুনতে পারো? ইনক্রিজিং দ্য টেম্পারেচার, কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, রিডিউসিং টেম্পারেচার, আর বলতেছে নট পসিবল। সো আমরা জানি যে টোয়াইস ডি ইজ ইকুয়াল টু ভিটি, এটা হইতে হয়। টি এর ভ্যালু ফিক্সড, ভি যদি বাড়ায় দাও, ডি যেটা আর কি, ডি এর যে ভ্যালুটা ভিটি
বাই 2। সো এখন আমি যেটা বলতেছি টি তো কনস্ট্যান্ট, টি এর ভ্যালু কত হয় 0.1 সেকেন্ড, রাইট? সো এই টেম্পারেচার যদি বাড়ায় দাও তাহলে ভেলোসিটি বেড়ে যায়, রাইট? টেম্পারেচার বাড়লে ভেলোসিটি বাড়ে, তখন কিন্তু ডিসটেন্স বেশি লাগে, ঠিক আছে? টেম্পারেচার যদি কমায় দাও তাহলে কি হবে, ইকুয়েশনের জন্য ডিসটেন্স কম লাগে। এজ এ রেজাল্ট তুমি যদি টেম্পারেচার কমায় দিতে পারো তাইলে কিন্তু ডিসটেন্সটা ডি মিনিমাম যেটা আছে সেটা কমে যাবে। টেম্পারেচার কমাইলে রিডিউস টেম্পারেচার, রিডিউসড মিনিমাম ডিসটেন্স, ঠিক আছে? কারণ এটা ভেলোসিটি রিডিউস করে, ঠিক আছে? ওকে, সো পরে at a particular place in which season echo is easier to hear, কোথায় বলো তো? অবশ্যই উইন্টারে। কারণ কি, টেম্পারেচার ইজ লোয়ার, velocity is lower, so এই দুইটা মিলাই আমরা বলতেছি ডি মিনিমামটা ইজ স্মলার। তাহলে উইন্টারে হইলো গিয়ে তুমি ইজিলি ইকো শুনতে পারবা। আচ্ছা, পরে ডিফারেন্স ইন ভেলোসিটিজ এন্ড ওয়েভলেংথস অফ সাউন্ড ইন টু মিডিয়াম আর 300 মিটার পার সেকেন্ড এন্ড 2 মিটার রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন হার্টজ? তাহলে তোমাকে বলতেছে ডেল ভি is equal to 300 meter per second, difference in velocities and wavelengths, and del lambda is equal to বলতেছে তোমাকে কত 2 মিটার। তাহলে একটু চিন্তা করে দেখো, f তো সেম ছিল, তাহলে আমি যদি এটা বলি ডেল ল্যামডা is equal to বা ডেল ভি যদি বলি v2 minus v1 is equal to f lambda 2 minus f lambda 1, তাহলে del v is equal to f into del lambda, so f is equal to del v by del lambda, তাহলে 300 divided by del lambda কত 2, মানে 150 হার্টজ। That's your answer, 150 হার্টজ। এই যে বি নাম্বারে আছে কাহিনী শেষ। ক্লিয়ার? তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছি ক্লিয়ারলি কিভাবে হইছে। আমরা চলে যাব পরেরটাতে। ভার্চুয়াল ইমেজেস আর প্রোডিউসড ইন হুইচ পিরিয়ড? কোনটাতে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়, কোন পিরিয়ডে, রাইট? মিরর যেহেতু বলছে আমরা জানি, যদি তোমার মিররটা এরকম হয় কনভেক্স, তাহলে কনভেক্স মিররে যাই দাও না কেন তুমি আর সবকিছু সে ভার্চুয়ালি বানাবে, তাই না? তো অবশ্যই এটা হবে কোনটা, কনভেক্স। ওকে, আচ্ছা, আরো একটা আছে এখানে, একটু চিন্তা করতে হবে তোমাকে। আরো একটা মিররের কথা বলছে, একটু তাইলে এটার আলোচনায় যাই। আমাদের এখানে প্লেন মিররের কথাও বলা আছে, আর বলে নাই কিন্তু একটু দেখো এই কোশ্চেনের ট্রিক যেটা হয়েছে, যে ভার্চুয়াল ইমেজেস আর প্রোডিউসড, বলে নাই কিন্তু এরকম যে শুধু ভার্চুয়ালি হয়, অনলি ভার্চুয়াল ইমেজেস, ঠিক আছে? সো সব কয়টাতেই কিন্তু ভার্চুয়াল হওয়া পসিবল। প্লেনে তো ভার্চুয়ালি কনকেভে হওয়া পসিবল। কনকেভে কখন হয়, যখন হইলো ইউ ইজ লেস দেন এফ, এ তোমার ভার্চুয়াল হয়। এটা অলওয়েজ ভার্চুয়াল, এটাও অলওয়েজ ভার্চুয়াল। সো সঠিক উত্তর কিন্তু অল, তিনটেই হবে, ঠিক আছে? পরেরটা, লাইট ইনসিডেন্ট পারপেন্ডিকুলারলি উইথ জেড এক্সিস, তাহলে জেড এক্সিস এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে ইন হুইচ প্লেন দ্য রে উইল বি রিফ্লেক্টেড। তাহলে জেড এক্সিস এর সাথে যদি পারপেন্ডিকুলারলি হয়ে থাকে, পারপেন্ডিকুলারলি উইথ জেড এক্সিস, দ্যাট মিন্স হলো এক্স ওয়াই প্লেনে হয়েছে, সো আমরা রিফ্লেকশনের সেকেন্ড লতে পড়ছিলাম ইনসিডেন্ট রে, তারপর আমরা যে নরমাল ড্র করি, আর হলো রিফ্লেক্টেড রে, তিনটা কিন্তু সেম প্লেনে থাকে। সেম প্লেনে থাকলে আনসার অবশ্যই কি হবে বলতো, এক্স ওয়াই হবে, মানে জেড এর সাথে এখনো পারপেন্ডিকুলার থাকবে, যেটা এক্স ওয়াই প্লেনে থাকবে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। পরেরটা, টু গেট ম্যাগনিফাইড ইমেজ where an object is to be placed in front of a concave mirror, তাহলে ম্যাগনিফাইড ইমেজ যদি চাই তাইলে একটা কনকেভ মিররের কোন জায়গায় হইলো গিয়ে অবজেক্টটাকে রাখতে হবে। সো চিন্তা করো, আউট অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার, ইনফাইনাইট, ইন বিটুইন পোল এন্ড রেডিয়াস অফ কার্ভেচার, সো রেডিয়াস অফ কার্ভেচারে অ্যাকচুয়ালি ইকুয়াল হয়
আমাদের দরকার হলো ইন বিটুইন পোল এন্ড রেডিয়াস অফ কার্ভেচার, এটা একটা বলছে। তাহলে এই জায়গার মধ্যে যদি রাখি তাহলে সবসময় আমরা ম্যাগনিফাইড মানে মিররের যত কাছে নিয়ে আসবো ইমেজ তত দূরে যাবে আর তত বড় হইতে থাকে, ঠিক আছে? জাস্ট দিস ইজ দ্য বেসিক রুল, এটা মনে রাখলেই চলে। পরেরটা, দ্য ওয়ার্ড উদ্ভাস is placed in front of a plane mirror. Plane mirror, number of letters that won't change in orientation. কোনগুলার ওরিয়েন্টেশনে কোনো চেঞ্জ আসবে না, কোনগুলা সিমেট্রিক সেটা চিন্তা করো, কোনগুলা সিমেট্রিক সেটা একটু চিন্তা করো। সো সিমেট্রিক কোনটা কোনটা, এই যে এটাতে কোনো চেঞ্জ আসবে না, এইচ এইচ এর মতোই থাকবে। এস কিন্তু সেম না, দুই সাইড এস এর সেম না, সো এটা চেঞ্জ হয়ে যাবে। এ দেখো সিমেট্রিক, এ সেম থাকবে। ভি দেখো সিমেট্রিক, সেম থাকবে। ডি সিমেট্রিক না, ইউ আবার সিমেট্রিক। তাহলে বলো তো কয়টা সেম থাকবে? একটা, দুইটা, তিনটে, চারটা, রাইট? চারটা সিমেট্রিক, সো চারটাতে কোনো ধরনের কোনো চেঞ্জ থাকবে না। বাট এই যে ডি আর এস যেটা আছে এরা কিন্তু ওই যে মাঝখান দিয়ে কাটলে সেম হয় না, সো উল্টে যাবে। ফ্লিপ করে, তো ফ্লিপ করা মানে তো বুঝোই। সো ফ্লিপ করে গেলে এই দুইটাতে চেঞ্জ আসবে, কিন্তু ইউ ভি এ এইচ এই চারটাতে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। আই গেস তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। But the height of She-Hulk is 6 feet 7 inch. হাইছে আমার থেকে লম্বা। To see herself whole, at least how long plane mirror is needed? So আমরা এটা জানি, at least যেহেতু বলছে half of the person's height, right? Half of the object's height. এটা আমরা জানি। তো একটু চিন্তা করো, 6 feet 7 inch means তোমার 6 into 12 plus 7 inch। ওকে, এটা চলে আসে 79 ইঞ্চ। দ্যাট ইজ চলে আসতেছে, তার মানে 79 এর হাফ কত হয়ে যাবে বলতো? 39.5 ইঞ্চ। সো ডি নাম্বারটা হবে কারেক্ট আনসার, 39.5 ইঞ্চ। আই গেস এটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না। পরেরটা, which can't be equivalent resistance of 1, 2 and 3 ohm resistance. সো সিম্পলি চিন্তা করো 1, 2 আর 3 এর ইকুইভ্যালেন্ট হওয়া পসিবল না কোনটা? সো লোয়েস্ট হাইয়েস্ট কত সম্ভব এদেরকে দিয়ে? হাইয়েস্ট পসিবল 1 plus 2 plus 3, সেটা কত আসবে? 6। লোয়েস্ট কত সম্ভব? লোয়েস্ট পসিবল 1 ইনভার্স plus 2 ইনভার্স plus 3 ইনভার্স হোল ইনভার্স, এই। সো কত হবে? 1 plus half plus 1/3 হোল ইনভার্স, এখানে চলে আসবে 6। এটা হবে 6 plus 3 plus 2 whole inverse, that is 6/11। তাহলে এখানে দেখো কোনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হওয়া পসিবল না। 6/11 পসিবল, মাঝখানে যা আছে সেগুলো পসিবল, কিন্তু এই 6 বা তোমার 6.5টা হওয়া সম্ভব না, ঠিক আছে? 6.5 জীবনেও হইতে পারবে না, কারণ দিস ইজ গ্রেটার দেন 6 হয়ে যায়, রাইট? 6.5 হইতে হলে এটা গ্রেটার দেন 6 হয়ে যায়। বাকি এইটা থেকে 6/11 থেকে শুরু করে 6 পর্যন্ত এগুলার মধ্যে কিছু না কিছু হইতে পারে, বাট এই 6 থেকে বড় হওয়া সম্ভব না, ঠিক আছে? পরেরটা, V is equal to 10 volt, R is equal to 20 to 200 ohm, ratio of maximum and minimum current flow। তাহলে Imax সমান কি হবে বলতো? Imax সমান হবে V by R min। R minimum হইলে V কত ছিল? 10 by এটা হলো 20, so 0.5 ampere, সরি মিলি অ্যাম্পিয়ার লিখে দিয়েছি, 0.5 ampere। আর I minimum কত? এটা হয়ে যাবে V by R max, so that will be 10 by R max এর ভ্যালু কত? 200, তো এটা চলে যাবে 1/20, 0.05, ঠিক আছে, অ্যাম্পিয়ার। সো I max by I min 0.5 by 0.05, that is 10। রেশিও কত? 10। ম্যাক্সিমাম এন্ড মিনিমাম বলছে, ঠিক আছে? ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, তাই জন্য 10। অনেকে উল্টাটা করলে কিন্তু 0.1 আনসার পেয়ে যাবে, এটা কিন্তু না। ম্যাক্সিমাম ইজ টু মিনিমাম, যার নাম আগে বলবে তার নাম আগে দিয়ে করবে।
1 meter long, where specific resistance 2 into 10 to the power minus 8 ohm. By increasing its length twice, what will be the specific resistance? একটা জিনিস ছোট্ট করে মনে রাখতে হবে, specific resistance R is equal to যখন আমরা বলি rho L by A, this specific resistance depends on material and আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, এটা হলো টেম্পারেচার। জাস্ট এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে স্পেসিফিক রেজিস্ট্যান্স। টানতেছো, লম্বা করতে হবে, কাটতেছো, যা ইচ্ছা করে ফেলো, কিচ্ছু আসে যায় না। সো অবশ্যই যা ছিল তাই থাকবে, 2 into 10 to the power minus 8 থাকবে। ঠিক আছে, 2 into 10 to the power minus 8 ওহম মিটার যেহেতু আছে, এই যে একটু দেখো, এটাকে কিন্তু ট্র্যাপ আনসার হিসেবে ধরে রাখতে পারো, যে সেন্টিমিটার আছে। ঠিক আছে, আনসার তো মান মিলে যায়, তাই জন্য আনসার করে দিতেই পারো, কিন্তু এটা কিন্তু আনসার করাটা ঠিক হবে না। আচ্ছা, সো এইটা যদি হয়ে যায়, চলে যাবো এর পরেরটাতে। হোয়াট ইন্ডিকেটস স্লোপ অফ গ্রাফ অফ ওহমস ল? তাইলে ওহমস ল এর গ্রাফ যদি দেখি, তাইলে এদিকে হইলো গিয়ে তোমার আই দিচ্ছি, এদিকে বি দিচ্ছি, এই যে গ্রাফটা, এটার স্লোপ চাই। তাইলে আই ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 1 by r into b। সো তাইলেই তো পাচ্ছি y is equal to m into x। তাহলে m সমান কি আসতেছে, 1 by r is equal to g, that means conductance। স্লোপটা হলো গিয়ে কন্ডাক্টেন্স। সো এরপর 50 ওয়াট 100 ভোল্ট। আচ্ছা, এইটাতে অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমি যদি উল্টাটা আঁকতাম, ভি ভার্সেস আই আঁকতাম, তাহলে তো এটা রেজিস্ট্যান্স হইতো। হ্যাঁ হইতো, কিন্তু ওহমের ল মানে কি? ওহমের ল ছিল যে ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো হয়, and that current is proportional to V। so basically আমরা যেটা বলতেছি, আমরা করতেছি কোনটা, আমাদের ফ্রি ভ্যারিয়েবল বা যদি বলি মুক্ত ভ্যারিয়েবল যেটা আমরা করতেছি এক্স, সেটা কোনটা হবে বলতো? ভোল্টেজটা। তার উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টটা হলো ভোল্টেজ, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি হয়ে যাবে? কারেন্ট। সো ডিপেন্ডেন্টটা ওয়াই তে, ডিপেন্ডেন্টটা এক্স, এভাবে করে চিন্তা করছি। 50 ওয়াট 100 ভোল্ট, 30 ওয়াট 120 ভোল্ট, bulbs are connected in 220 volt line, which one will be brighter? তাহলে একটু চিন্তা করো কোনটা হলো বেশি ব্রাইট হয়ে জ্বলবে। তো সিম্পলি তুমি এখান থেকে প্রথমে বাইর করে নিবা এটার রেজিস্ট্যান্স কত। R1 সমান চলে আসবে V স্কয়ার বাই P, 100 স্কয়ার ডিভাইডেড বাই 50। কারণ কি, P is equal to V স্কয়ার বাই R। সো এখান থেকে লিখলাম আর কি, এখান থেকে R1 কত পেয়ে যাচ্ছি বলতো? 100 স্কয়ার 50 দিয়ে কাটলে 100 আর 200 হয়ে যাবে, 200 ওহম। আর এটা থেকে যদি করি, R2 ইকুয়ালস টু আসতেছে 120 স্কয়ার বাই 30, তাহলে 480 ওহম। আর কি বলতেছে, কোনটা হলো ব্রাইটার হবে? তাহলে যখন 220 ভোল্ট লাইনে কানেক্ট করতেছি, 220 ভোল্ট লাইনে যখন কানেক্ট করতেছি, এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি, যদি সিরিজে কানেক্ট করি, সিরিজে আই সেম, এজ এ রেজাল্ট পাওয়ারটা ভ্যারি করে হলো আর এর প্রপোর্শনালি। বাট সেম জায়গাতে আমি যদি এদেরকে প্যারালালে কানেক্ট করি, প্যারালাল ভি সেম, সো পি ভ্যারিজ 1 বাই আর। এবার যেহেতু দুজনের রেজিস্ট্যান্স সেম না, ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি সিরিজে কানেক্ট করতেছো নাকি প্যারালালে কানেক্ট করতেছো, এটার উপর। এখানে কি বলছে তোমাকে যে এই বাল্ব গুলাকে কানেক্টেড ইন 220 ভোল্ট লাইন, কিভাবে কানেক্ট করছে, সিরিজে কানেক্ট করছে না প্যারালালে কানেক্ট করছে, উই ডোন্ট নো। আমরা যেহেতু জানি না, সুতরাং আমার পক্ষে বলা সম্ভব না কোনটা ব্রাইটার হবে, এটা বলতে পারবো না। ঠিক আছে, আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা সিরিজ নাকি প্যারালাল আমাকে বলা নাই। যে সিরিজ হয় একরকম হবে, প্যারালাল হলে আর একরকম হবে, আমি ডিসিশন কেমনে দিব? আমাকে দেওয়াই সম্ভব না। ঠিক আছে, সো আই গেস এখানে যে প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলছি, এই জিনিসটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো আর কি। আচ্ছা, সো এটা যদি বোঝা হয়ে যায়, তাহলে আমাদের যে কলেজ এডমিশনের প্রোগ্রামের কোশ্চেন গুলা নিয়ে কথাবার্তা ছিল, সেটা এই জায়গায় শেষ হচ্ছে। আগেই বলছি আরো একবার, 7 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং তোমার স্বপ্নের কলেজ দিতে চাও, তার জন্য আমরা একটু তোমাকে গাইড করে আর একটু মসৃণ করে দেওয়ার চেষ্টা করি। আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা কিন্তু বেশ ভালো একটা ওভারভিউ পাইছো যে ক্লাসগুলো কিরকম করে হবে, ক্লাসে কিভাবে আমরা কন্ডাক্ট করব।
প্লাস এই কলেজ এডমিশনের ক্লাসেও কিন্তু আমরা থিওরি গুলো রিভিউ করাবো। আমরা আজকের এই ক্লাসটার জন্য কোনো পার্টিকুলার থিওরি নিয়ে কথা বলি নাই, আমরা বরং যেটা করছি প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন গুলো আসছে তোমাকে স্ট্যান্ডার্ডটার সাথে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, তাতে তোমার যেটা হবে যে তুমি আসলে কোন লেভেলে উঠে তোমাকে পড়াশোনা করতে হবে সেই সংক্রান্ত একটা বেশ ভালো আইডিয়া পেয়ে যাবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য আবারও আমন্ত্রণ রইলো আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, এবং দেখা হবে তাহলে তোমাদের সাথে খুব শীঘ্রই, আশা রাখতেছি আমাদের ফিজিক্যাল ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।